Hello students, welcome to chemistry class by Surjo sir. তোমরা দেখছো লাক্সাভেদ। তো আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের প্রিপারেশন আমাদের চলছিল, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের প্রিপারেশন এবং তারপরে তার কেমিক্যাল প্রপার্টি এইগুলোতে মুভ করছি আস্তে আস্তে। তো আজকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মানে হ্যালো অ্যালকেনটা মেনলি আমাদের চলছিল এবং সেই হ্যালো অ্যালকেনের আমরা কিছু প্রিপারেশনস করেছিলাম, আরো কিছু প্রিপারেশনস দেখে নেব। হ্যালো অ্যালকেনে কি কি প্রিপারেশন আমরা করেছিলাম প্রথমে বলে নিই। ছিল গ্রুপস প্রসেস, একদম শুরুতে ছিল হচ্ছে গ্রুপস প্রসেস, যেখানে আমরা দেখেছিলাম অ্যালকোহলের উপরে এইচএক্স দিতে হয় তবে গিয়ে হ্যালো অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, তারপরে যে নেক্সটটা ছিল সেটা হচ্ছে হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করা, যেরকম PCl3 PCl5 SOCl2 এরকম হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করলে তখন গিয়ে তোমার অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি হতে পারে। অ্যালকোহলের উপরে ইউজ করা হবে হ্যালোজেনেটিং এজেন্ট। ক্লোরিনেশন করতে গেলে PCl3 PCl5 SOCl2, ব্রোমিনেশন করতে গেলে PBr3, আয়োডিনেশন করতে গেলে PI3 এন্ড সো অন। তারপরে ছিল হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন। অ্যালকেন হ্যালোজেনেশন কেমন করা হয়েছিল? ক্লোরিন এবং ফোটন বা ব্রোমিন এবং ফোটন, অর্থাৎ অ্যালকেনের উপরে ক্লোরিন ফোটন বা অ্যালকেনের উপরে ব্রোমিন ফোটন স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয়ে গেছিল একে একে। যেরকম CH4 থেকে স্টেপ ওয়াইজ হাইড্রোজেন গুলো বেরিয়ে গেছিল, ক্লোরিন জয়েন করেছিল, CCl4 পেয়েছিলাম। তার মানে স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছিল। মেকানিজম ছিল হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে, যেখানে CH4 থেকে CCl4 তৈরি হচ্ছিল। অ্যালকেনের উপরে ক্লোরিন বা ব্রোমিন সঙ্গে ফোটন দেওয়া হচ্ছিল ক্লোরিনেশন ব্রোমিনেশন করার জন্য। তারপরে ছিল হচ্ছে অ্যালকিনের হ্যালোজেনেশন, যেখানে ছিল হচ্ছে মার্কনিকফ এবং অ্যান্টি মার্কনিকফ রুল। HBr দিলে মার্কনিকফ হইতে হাইড্রোজেন এবং ব্রোমিনটা অ্যাড হচ্ছিল অ্যালকিনে, এবং সঙ্গে পারক্সাইড বেনজয়েল পারক্সাইড দিলে সেখানে অ্যান্টি মার্কনিকফ হইতে হাইড্রোজেন এবং ব্রোমিন অ্যাড হচ্ছিল অ্যালকিনের ডাবল বন্ডে। তারপরে যে রিঅ্যাকশনস গুলো ছিল সেইগুলো আমরা একটু দেখবো। তার সঙ্গে এরপরে আরো তিনটে রিঅ্যাকশনস আছে। কি কি রিঅ্যাকশনস? মেন রিঅ্যাকশনসটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, তারপর আছে তোমার সোয়ার্স রিঅ্যাকশন, তারপর আছে হিন্সডিকার রিঅ্যাকশন, সঙ্গে সিমোনিনি বলে আরেকটা রিঅ্যাকশন আছে। এই রিঅ্যাকশনস কটা হয়ে গেলে আমরা চলে যাব হ্যালো অ্যালকেনস এর প্রপার্টিজে। প্রপার্টিজ মানে হ্যালো অ্যালকেনস এর কেমন কেমিক্যাল রিঅ্যাকশনস করে, SN1 এবং SN2, এই ব্যাপারটাকে ভালো করে ফিগার আউট করার চেষ্টা করছি। তো চলো তাহলে আজকে আমরা প্রথমে দেখে নিই হচ্ছে যে প্রথমে আমরা দেখে নেবো হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনটা কেমন করে হচ্ছে। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। তো চলো আমরা ফিঙ্কেলস্টাইনকে দেখে নিই। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, এটা হচ্ছে বেসিক্যালি একটা হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। এখানে দুটো হ্যালোজেন একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যায় ফিঙ্কেলস্টাইনে। সো কেমন করে এক্সচেঞ্জটা হয় দেখো। ফিঙ্কেলস্টাইনে দেয়া হলো ধরো CH3 CH2Br, তাই তো। এর উপরে দেয়া হয় হচ্ছে সোডিয়াম আয়োডাইড এবং সঙ্গে অ্যাসিটোন দিয়ে হিট করা হয়। ওকে, তাতে কি হয়? সোডিয়াম আয়োডাইড থেকে তৈরি হয় I-। সোডিয়াম আয়োডাইড থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় I-। এটা একটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল এটা গিয়ে কি করে? এই কার্বনে রিপ্লেস করে দেয়, ব্রোমিনটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে সোডিয়াম আয়োডাইড থেকে তৈরি হলো I-। টা কার্বনে অ্যাটাক করে এবং ব্রোমিনটা বেরিয়ে চলে যায়। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে গেল। তাহলে আয়োডিন ঢুকে গেল, CH3 CH2I হয়ে গেল। সঙ্গে আমরা পেয়ে গেলাম হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। তাহলে এই রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো। মেকানিজম ওয়াইজ দেখতে গেলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলবো। কেমন করে হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা পরে পরে দেখবো। সো মেকানিজম ওয়াইজ বলতে গেলে বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে গেছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে। কিন্তু এখানে আরো একটা জিনিস হয়েছে, দুটো হ্যালোজেনের মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে, ব্রোমাইন এবং আয়োডিন এদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে, ব্রোমাইড আয়োডাইড এক্সচেঞ্জ হয়ে গেছে, এটাকে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন বলে। এরকম আরো একটা হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন হচ্ছে সোয়ার্স রিঅ্যাকশন। সোয়ার্স রিঅ্যাকশন তোমাকে খেয়াল রাখতে হবে, কিন্তু সোডিয়াম আয়োডাইডের সঙ্গে অ্যাসিটোন সলভেন্ট দিতেই হবে, হিট দিতেই হবে, অর্থাৎ কন্ডিশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সোয়ার্স রিঅ্যাকশনে ফ্লুরিনেশন হয়। এখানে তাহলে কি হলো? বেসিক্যালি আয়োডিনেশন হলো। এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে কি হলো? বেসিক্যালি হলো হচ্ছে আয়োডিনেশন, আয়োডিন জয়েন করলো, তাই না? তাহলে এখানে হয়েছে বেসিক্যালি হচ্ছে আয়োডিনেশন। আয়োডিনেশন, হ্যালোজেন এক্সচেঞ্জ হয়ে কি হয়েছে? আয়োডিনেশন হয়েছে। ব্রোমাইড বেরিয়েছে বা ক্লোরাইড থাকলে ক্লোরাইড বেরিয়ে যেত এবং জয়েন করেছে কি? আয়োডাইড জয়েন করেছে, রাইট? সোয়ার্স রিঅ্যাকশনে ফ্লুরিন জয়েন করবে, অর্থাৎ এটা ফ্লুরিনেশন বলা যেতে পারে। এটা বলা যেতে পারে ফ্লুরিনেশন, কারণ এখানে জয়েন করবে হচ্ছে তোমার ফ্লুরিন জয়েন করবে। তাহলে CH3 CH2 ধরলাম, ধরো Br আছে, CH3 CH2 Br 2 মোলস আছে। এখানে ফ্লুরিনেটিং এজেন্ট দেওয়া হচ্ছে Hg2F2। Hg2F2 হচ্ছে ফ্লুরিনেটিং এজেন্ট, ঠিক আছে। এটা দিলে কি হবে? এটা দিলে হয়ে যাচ্ছে হচ্ছে CH3 CH2F
সঙ্গে Hg2Cl2 বা Hg2Br2 বেরিয়ে চলে যাচ্ছে। Hg2Cl2 বা Hg2Br2 যেটাই আসে না কেন সেটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে ফ্লুরিনেশন, কারণ ব্রোমাইন রিপ্লেস হয়েছে ফ্লুরাইড দিয়ে, এটা হচ্ছে তাহলে একটা ফ্লুরিনেটিং এজেন্ট। এরকম আর কি কি এজেন্ট হতে পারে? ফ্লুরিনেটিং এজেন্ট অর্থাৎ HgF এর জায়গায় বা HgTF2 এর জায়গায় আর কি কি দেওয়া যেতে পারতো? AgF দেওয়া যেতে পারতো, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমার SbCl5 এবং SbF5 এর মিক্সচার দেওয়া যেতে পারতো। সো এগুলো হচ্ছে এই HgTF2 ছাড়া অন্যান্য ফ্লুরিনেটিং এজেন্ট, অর্থাৎ এই এজেন্ট গুলো দিলেও এখানে ফ্লুরিনেশন করা পসিবল হতো। ফ্লুরিনেশন করার জন্য আমাকে ফ্লুরিনেটিং এজেন্টটা দিচ্ছি হ্যালো অ্যালকেনের উপরে, তাহলে হ্যালাইড ব্রোমাইড রিপ্লেস হয়ে যাচ্ছে, দিয়ে হ্যালাইড ফ্লুরাইড জয়েন করে যাচ্ছে। তাহলে দুটো রিঅ্যাকশনকে কমপ্লিটলি আমরা কি বলতে পারি একসাথে? আমরা বলতে পারি দুটো রিঅ্যাকশনে যেটা কমন হচ্ছে সেটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ হয়েছে। এই দুটো রিঅ্যাকশন হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। দুটোতেই কি হয়েছে? হ্যালোজেন এক্সচেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে হ্যালাইডটা আয়োডাইড দিয়ে রিপ্লেস হয়েছে, দিয়ে আয়োডো অ্যালকেন তৈরি করেছে। এখানে হ্যালাইডটা ফ্লুরাইড দিয়ে রিপ্লেস হয়েছে, দিয়ে ফ্লুরো অ্যালকেন তৈরি করেছে। সো হ্যালোজেন এক্সচেঞ্জ হচ্ছে। চলো এর পরের রিঅ্যাকশন যেটা দেখবো সেটার নাম হচ্ছে হুন্সডিকার রিঅ্যাকশন। হুন্সডিকার রিঅ্যাকশন এখানে কি হচ্ছে? এখানে একটা সিলভার সল্ট নেওয়া হচ্ছে, সিলভার অ্যাসিটেট নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এটা কি? সিলভার অ্যাসিটেট। এই সিলভার অ্যাসিটেটের উপরে অ্যাড করা হলো ব্রোমিন CCl4, ব্রোমিন CCl4। তাহলে ব্রোমিন যখন অ্যাড করছি অবভিয়াসলি বিআর বিআর বন্ড থাকছে, সেখানে ব্রোমিন অ্যাড করা হয়েছে মানে বিআর বিআর বন্ড থাকছে। এবারে কি হচ্ছে রিঅ্যাকশনটাতে? Ag এবং Br এটা আউট হয়ে যাচ্ছে অ্যাজ AgBr, তাহলে একটা বাই প্রোডাক্ট বেরিয়ে গেল, AgBr বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে চলে গেল। তাহলে কারা জয়েন করে গেল? এবারে এইখান থেকে এই কার্বক্সিল গ্রুপটা ডিকার্বক্সিলেশন হয়ে গেল CO2 হয়ে, তাহলে কার্বক্সিল গ্রুপটাও CO2 হয়ে আউট হয়ে গেল, CO2 গ্যাস হয়ে আউট হয়ে গেল। তার মানে কার্বক্সিল গ্রুপ যেহেতু CO2 গ্যাস হয়ে আউট হলো, এই রিঅ্যাকশনটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আমরা বলতে পারি। ওকে, আচ্ছা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আমরা এটাকে বলতে পারি। ওকে, আচ্ছা এবারে কি হলো? এবারে ভালো করে দেখো কি হলো। এবারে হচ্ছে এই মিথাইল গ্রুপটার সঙ্গে এই ব্রোমিনটা জয়েন করে গেল, তাহলে CH3Br এই মিথাইলের সঙ্গে ব্রোমিনটা জয়েন করে গেল, তৈরি হলো CH3Br, হ্যালো অ্যালকেন তৈরি হয়ে গেছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা কি হলো? হুন্সডিকার রিঅ্যাকশনে। হুন্সডিকার রিঅ্যাকশনে বেসিক্যালি ছিল হচ্ছে আমাদের সিলভার অ্যাসিটেট, এইখানে সিলভারের সঙ্গে ব্রোমিনটা দিয়েছে হচ্ছে ব্রোমিন CCl4, তাহলে সিলভার অ্যাসিটেট সঙ্গে ব্রোমিন CCl4 দেওয়াতে সিলভারের সঙ্গে ব্রোমিনটা অ্যাড হয়ে বেরিয়ে গেছে অ্যাজ সিলভার ব্রোমাইড। এই কার্বক্সিল গ্রুপটা CO2 গ্যাস হয়ে আউট হয়ে গেছে, কার্বক্সিল গ্রুপটা CO2 গ্যাস হয়ে আউট হয়ে গেছে, তাই বলছে ডিকার্বক্সিলেশন। আর মিথাইল গ্রুপটা ব্রোমিনের সঙ্গে জয়েন হয়ে গেছে, CH3Br তৈরি হয়েছে। তাহলে এইভাবে আমরা হ্যালো অ্যালকেন কিন্তু পেতে পারি। আচ্ছা এরকমই সিমিলার একটা রিঅ্যাকশন, তাহলে এখানে কি পেলাম আমরা? বেসিক্যালি ব্রোমিন দিয়েছি মানে তাই ব্রোমো অ্যালকেন পেয়েছি। সিমোনিনি রিঅ্যাকশনে এই সেম রিঅ্যাকশনটা আয়োডিন দিয়ে করলে এক্সপেকটেশন ছিল আয়োডো অ্যালকিন পাবো, কিন্তু সেটা পাই না, তাই সিমোনিনটাও দেখে নি। সিমোনিনি রিঅ্যাকশন এখানে এক্সপেকটেশন ছিল আয়োডো অ্যালকিন পাবো, একদম সেম ওয়েতে করা হচ্ছে। এই CH3 এক্সপেকটেশনটা কি ছিল সেটাও দেখিয়ে দিই। এই সিলভার অ্যাসিটেট নেওয়া হয়েছে, সঙ্গে আয়োডিন দেওয়া হয়েছে, এক্সপেকটেশন ঠিক যেরকম করে ব্রোমিন দেওয়াতে ব্রোমো অ্যালকেন পেয়েছি, সেরকম করে আয়োডিন দেওয়াতে আয়োডো অ্যালকেন পাবো। এটা ছিল হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এক্সপেকটেশনটা একবার দেখে নেওয়া যাক। সো দিস ওয়াজ আওয়ার এক্সপেকটেশন। না, এক্সপেকটেশনটা এরকম ছিল যে এইখান থেকে AgI বেরিয়ে যাবে, যেই তো সিলভার অ্যাসিটেট নিয়েছি, সিলভার অ্যাসিটেট নিয়ে তাতে আয়োডিন দিয়েছি, সিলভার অ্যাসিটেটে আয়োডিন দিলে AgI বেরিয়ে যাবে, এই CO2 গ্রুপটা ডিকার্বক্সিলেট করে বেরিয়ে যাবে কার্বন ডাই অক্সাইড হয়ে, এবং মিথাইলের সঙ্গে আয়োডিন জয়েন করে যাবে, দেন মিথাইল ব্রোমাইড আমরা পেয়ে যাবো। এটা এক্সপেকটেশন ছিল, কিন্তু এটা হয় না। অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা দেখবো। দিস ওয়াজ দ্য এক্সপেকটেশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। কি হয় সেটা দেখবো। এই যে গ্রুপটা আছে সিলভার অ্যাসিটেট, এটা দুটো মলিকুল রিঅ্যাক্ট করতে চলে আসে। তো সিলভার অ্যাসিটেটের দুটো মলিকুল বেসিক্যালি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে নেয়। তার কারণ হচ্ছে সিলভার আয়োডাইড যেটা তৈরি হচ্ছে ওটা হাইলি স্টেবল হয়। সিলভার আয়োডাইড যেটা তৈরি হচ্ছে ওটা এতটাই স্টেবল হয় যে দুটো মলিকুল চলে আসে রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে। যখনই আমরা আয়োডিন CCl4 দিয়ে দিই
তখন একটা মলিকুল নয় দুদিক থেকে মানে দুটো মলিকুল চলে আসে, কারণ এজিআই তৈরি করার জন্য এজিআই হাইলি স্টেবল। তাই এখানে কি হচ্ছে, একটাই এজিবিআর তৈরি হচ্ছে, অন্য ব্রোমিনটা থাকছে। এখানে কি হচ্ছে, একটাই এজিবিআর তৈরি হচ্ছে, অন্য ব্রোমিন অ্যাটমটা থাকছে, যেটা কিনা মিথাইলের সঙ্গে জয়েন করে আমার হ্যালো অ্যালকেন দিচ্ছিল। কিন্তু এখন কি হবে, এখন এজিআই এত বেশি স্টেবল যে দুটো সিলভার অ্যাসিটেট মলিকুল দুদিক থেকে রিঅ্যাকশন করতে চলে আসে, এন্ড দুদিক থেকে যদি দুটো সিলভার অ্যাসিটেট রিঅ্যাকশন করতে চলে আসে, তাহলে দুদিক থেকে দুটো সিলভার আয়োডাইড তৈরি হয়ে এজিআই আউট হয়ে যায়। তাহলে এখানে কিন্তু 2 এজিআই আউট হয়ে গেল। তাহলে আই তো নেই, তাহলে কোত্থেকে কি রিঅ্যাকশন হবে? এই পোরশনটা অ্যাজ ইউজুয়াল কার্বন ডাই অক্সাইড তৈরি করে বেরিয়ে গেল, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন হলো। তাহলে কে কার সাথে জয়েন করবে? দেখো এই মিথাইল গ্রুপটার সাথে জয়েন করার জন্য কোনো আয়োডিন পড়ে আছে? ওখানে তো ব্রোমিন ছিল মিথাইলের সাথে জয়েন করার জন্য। এখানে মিথাইলের সাথে জয়েন করার জন্য কোনো আয়োডিন পড়ে নেই, তাই মিথাইলটা এখন এই অ্যাসিটেট গ্রুপে জয়েন করে গেল। আমরা একটা স্টার পেয়ে গেলাম। মিথাইলটা জয়েন করে গেল হচ্ছে অ্যাসিটেটের সঙ্গে, আমরা পেয়ে গেলাম হচ্ছে একটা স্টার। এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে মিথাইলের সঙ্গে আয়োডিন নেই জয়েন করার জন্য। কেন? কারণ এজিআই এত বেশি স্টেবল, এজিআই হাইলি কোভালেন্ট, এবং হাইলি কোভালেন্ট হওয়ার জন্য এজিআই এত বেশি স্টেবল যে এজিআই তৈরি করে দুদিক থেকে দুটো আয়োডিনকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সিলভার অ্যাটমটা। একটা কার্বন একটা মলিকুল থেকে ডিকার্বক্সিলেশন হয়ে যাচ্ছে, এবং সেইখান থেকে অ্যালকিলটা অন্যটার অ্যাসিটেটের সঙ্গে জয়েন করে আমাদের এস্টার তৈরি করে দিচ্ছে। তাহলে এইখানে আমরা এস্টার পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমরা হ্যালো অ্যালকেন পেয়েছিলাম। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু ব্রোমিনটা প্রেজেন্ট ছিল, ব্রোমিনটা এজিবিআর তৈরি করে বেরিয়ে যায়নি। একটা ব্রোমিন বেরিয়েছিল, বাট অন্য ব্রোমিনটা প্রেজেন্ট ছিল, ওটা এজিবিআর তৈরি করে বেরিয়ে যায়নি। সো এইগুলো হচ্ছে আমাদের তাহলে হ্যালো অ্যালকেনস এর মেন প্রিপারেশনস। এখন আমরা দেখবো হ্যালো অ্যালকেনস এর তাহলে কি কি প্রিপারেশন হলো টোটাল, একবার সবকটা প্রিপারেশনকে কুইকলি গো থ্রু করে দিচ্ছি একদম শুরু থেকে। প্রিপারেশনস এর নাম্বার 1 মেথড ছিল গ্রুভস প্রসেস, যেখানে ছিল হচ্ছে অ্যালকোহলের সঙ্গে এইচএক্স এর রিঅ্যাকশন হচ্ছে, দিয়ে হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে। HCl, HBr, HI এদের রিঅ্যাকশন হচ্ছিল, এবং অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি অর্ডারে বলা হয়েছিল 3 ডিগ্রি অ্যালকোহল মোস্ট রিঅ্যাক্টিভ, আর HI হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ HX এর মধ্যে, এটা বলা হয়েছিল। দেন আমরা দেখলাম হচ্ছে গ্রুপস এর পরে দেখলাম হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করা। অ্যালকোহলের উপরে ক্লোরিনেশন করতে গেলে PCl3, PCl5, SOCl2 ইউজ করতে হচ্ছে, ব্রোমিনেশন করতে গেলে PBr3, আয়োডিনেশন করতে গেলে PI3, এগুলো ইউজ করা হচ্ছে, হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করা হচ্ছে। নেক্সট আমরা দেখলাম হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন, যেখানে কিনা স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হচ্ছে, CH4 থেকে CCl4 তৈরি হচ্ছে, ক্লোরিন ফোটন দিচ্ছি বা ব্রোমিন ফোটন দিচ্ছি, অর্থাৎ ক্লোরিন ফোটন ব্রোমিন ফোটন এদের প্রেজেন্সে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন হচ্ছে কোথায়? অ্যালকেনে, দিয়ে অ্যালকেনের হাইড্রোজেন গুলো স্টেপ ওয়াইজ ওয়েতে সাবস্টিটিউট হতে হতে CH4 থেকে CCl4 তৈরি হচ্ছে, বা CH4 থেকে CBr4 তৈরি হচ্ছে, ক্লোরিনেশন বা ব্রোমিনেশন যেরকম করে করছি। এখানে ফ্রি রেডিক্যাল ওয়েতে রিঅ্যাকশনটা হচ্ছে। নেক্সট দেখলাম অ্যালকিনের হ্যালোজেনেশন। অ্যালকিনের হ্যালোজেনেশনে দেখলাম HBr যদি দিই, তাহলে হাইড্রোজেন এবং ব্রোমিনটা অ্যালকিনের পাই বন্ডে মার্কনিক অফ ওয়েতে অ্যাড হয়। কিন্তু HBr এর সঙ্গে যদি পারক্সাইড অ্যাড করে দিই, তাহলে হাইড্রোজেন এবং ব্রোমিন, HBr এর সঙ্গে পারক্সাইড অ্যাড করেছি, তাহলে হাইড্রোজেন এবং ব্রোমিন তখন ওরা অ্যালকিনের যে পাই বন্ডটা আছে, ডাবল বন্ডটা আছে, সেইখানে অ্যান্টি মার্কনিক অফ ওয়েতে অ্যাড হয় ইন প্রেজেন্স অফ পারক্সাইড, খারাস পারক্সাইড এফেক্ট বা অ্যান্টি মার্কনিক অফ রুল। তাহলে অ্যালকিনের হ্যালোজেনেশনে মার্কনিক অফ, অ্যান্টি মার্কনিক অফ দুটো দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে আজকে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন এবং সোয়ার্টস রিঅ্যাকশন, যেখানে কিনা হ্যালোজেন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ফিঙ্কেলস্টাইনে তৈরি হয় অ্যাডো অ্যালকেন, সোয়ার্টসে তৈরি হয় ফ্লুরো অ্যালকেন, এবং লাস্টে দেখলাম ব্রোমো অ্যালকেন তৈরি করার জন্য হুন্সডিকার রিঅ্যাকশন, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি সিলভার অ্যাসিটেট, তারপরে ব্রোমিন দিলে ব্রোমো অ্যালকেন তৈরি হচ্ছে, কিন্তু সিলভার অ্যাসিটেটে আয়োডিন দিলে অ্যাডো অ্যালকেন তৈরি হচ্ছে না, ওখানে রিঅ্যাকশনের মেকানিজম ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এবং সেই কারণে ওখানে এস্টার তৈরি হচ্ছে ফাইনালি। সো দিস ইজ অ্যান এস্টার, যেটা কিন্তু ফাইনালি তৈরি হয়েছে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রিপারেশনস এর মেন রিঅ্যাকশনস গুলো। এখন আমরা চলে যাব হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যালিনস। হ্যালো অ্যালিনসদেরও সিমিলারই থাকে। সো হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যালিনসদের মেন ফিজিক্যাল প্রপার্টি কি, ফিজিক্যাল প্রপার্টি আমরা কি কি স্টাডি করি সেটা আমরা দেখব। ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম। সো ফিজিক্যাল প্রপার্টি কি কি থাকে এখানে? ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম, এগুলো ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি কি কি থাকে? সো ফিজিক্যাল প্রপার্টি ভৌত ধর্মের মধ্যে প্রথম যে ফিজিক্যাল প্রপার্টি আমরা স্টাডি করে থাকি সেটা হচ্ছে সলিবিলিটি বা দ্রাব্যতা। সলিবিলিটি বা দ্রাব্যতা। সো দ্রাব্যতা হতে গেলে মানে সলুবল হতে গেলে ওয়াটারের মধ্যে ডিজলভ হওয়া খুব জরুরি। ওয়াটারের মধ্যে সলিবিলিটি চেক করছি, তাই ওয়াটারে কোন একটা মলিকুলকে ডিজলভ করা খুব জরুরি। মলিকুলকে যদি ওয়াটারে ডিজলভ করতে হয় তাহলে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে হবে, কিন্তু হ্যালো অ্যালকেনস গুলো ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে না। তাই আমরা লিখতে পারি হ্যালো অ্যালকেনস তারা যদিও ডাইপোল, হ্যালো অ্যালকেনস এই মলিকুল গুলো কিন্তু পোলার মলিকুল,
এখানে পোলারিটি আছে, পোলার মলিকুল, কিন্তু এরা ওয়াটার সলুবল নয়। কেন? কারণ ওয়াটারের প্রেজেন্সে কোনো হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় না। হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে না পারলে এরা স্প্যারিংলি সলুবল রয়েছে। মানে স্প্যারিংলি সলুবল মানে খুব একটা স্বল্প দ্রাব্য যাকে বলে। স্প্যারিংলি সলুবল মানে হচ্ছে স্বল্প দ্রাব্য, অল্প স্বল্পই দ্রাব্য রয়ে যায়, খুব একটা দ্রাব্যতা থাকে না, একটু একটু দ্রাব্যতা থাকে, স্বল্প দ্রাব্য রয়ে যায়, স্প্যারিংলি সলুবল। তার কারণ হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারছে না ওয়াটারে, যদিও বা পোলার। পোলার মলিকুল মানে যে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারবে তার কোনো মানে নেই। হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে গেলে কিছু স্পেশাল ফিচার থাকতে হবে, যেগুলো কিন্তু অ্যালকোহল দেখায়, কার্বক্সিলিক অ্যাসিড দেখায়, কিন্তু হ্যালোঅ্যালকেনদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি করার মতন কোনো ফিচার্স নেই, সেই কারণে এরা স্প্যারিংলি সলুবল, ওয়াটারে খুব একটা সলুবল হচ্ছে না। তাহলে দ্রব্যতা হয়ে গেল। পরেরটা হচ্ছে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। সো চলে আসছি বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। সো এটার জন্য আমাদের মেন দেখতে হবে একটা লজিকটা দেখতে হবে, দুটো ফ্যাক্টর আছে, ফ্যাক্টর দুটো দেখে নি। ফ্যাক্টর নাম্বার 1, তারপর আমরা এক্সাম্পলে আসছি। ফ্যাক্টর 1 কি দেখতে হবে? যদি কোনো মলিকুলের ভলিউম বেশি হয়, ভলিউম অনেক বড়, সাইজ অনেক বড়, ভলিউম যদি বেশি হয়, ভলিউম বা সাইজ যদি বেশি হয় তাহলে এরা সবই বেশি হবে। ভলিউম বা সাইজ যদি বেশি হয় তাহলে মলিকুলের সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে কি? পৃষ্ঠতল। ভলিউম বা সাইজ বেশি হলে মলিকুলের সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বেশি হবে। সারফেস এরিয়া যদি বেশি হয়, সারফেস এরিয়া যদি বেশি হয়, যে কমন নেম গুলো আছে মলিকুল গুলোর, এগুলো মনে থাকছে না, ওগুলো মনে রাখা কি জরুরি? আর হলে কি করে রাখবে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, মনে রাখতে অবশ্যই হবে, কারণ ওগুলো লিখে লিখে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। যেরকম তোমাকে এটা নিজে থেকে মানে যত প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস আর কিছু না। এই মলিকুলটার নাম যে সিলভার অ্যাসিটেট, তোমাকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে যে অবশ্যই কমন নেম মনে রাখতে হবে। এবং কমন নেম মনে রাখার কোনো মেথড নেই। কমন নেম মানে কমন নেম, ওখানে কোনো আইপিএস রুল ফলো হচ্ছে না যে তুমি এটাকে বলবে এরকম ভাবে বলবে। কমন নেম মানে কমন নেম। এই মলিকুলের নাম হচ্ছে সিলভার অ্যাসিটেট, তোমাকে যত বেশি প্র্যাকটিস করবে তত মনে থাকবে। এরকম মনে রাখার কোনো ট্রিক্স নেই যে আমি যা প্র্যাকটিসই করিনি মলিকুল দেখে বলে দিতে পারবো তার কমন নেম কি, হবে না, সম্ভবই নয়। তো তোমাকে কমন নেম প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। ওকে, তো চলে আসছি আমরা তাহলে। ফ্যাক্টর 1 কি বলছে? যে ভলিউম সাইজের সঙ্গে প্রপোর্শনাল। সাইজ যদি বেশি হয় তাহলে সারফেস এরিয়া বেশি হবে। সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে কি হবে? সারফেস এরিয়া বেশি হলে দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে, কারণ যত বেশি সারফেস এরিয়া তত মলিকুলগুলো একে অপরের সঙ্গে বেশি জায়গা জুড়ে অ্যাটাচ থাকতে পারছে। তাই দুটো মলিকুলের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যেগুলো আছে, লন্ডন ফোর্স, কিসাম ফোর্স, ডিভাইড ফোর্স 11 এ পড়েছিলে, সেই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো বেশি হবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে দুটো মলিকুলের সারফেস এরিয়া যত বেশি, তাহলে মলিকুলগুলো বেশি সারফেস এরিয়া নিয়ে একে অপরের সঙ্গে লেগে থাকতে পারছে। তাহলে দুটো মলিকুল যদি একে অপরের সঙ্গে বেশি বেশি সারফেস এরিয়া নিয়ে একে অপরের সঙ্গে লেগে থাকতে পারে, তার মানে হচ্ছে তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি কাজ করছে। আর যদি তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, লন্ডন ফোর্স, কিসাম ফোর্স, ডিভাইড ফোর্স, এরকম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো যদি বেশি বেশি কাজ করে, তাহলে তাদেরকে সেপারেট করে তাদেরকে ভেপারে পাঠাতে অনেক বেশি বেশি এনার্জি লাগবে, দ্যাট ইজ হাই হিট এনার্জি লাগবে তাদেরকে বয়েল করার জন্য, দ্যাট ইজ বয়েলিং পয়েন্ট বেশি হতে চলেছে। সো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে হাই হিট এনার্জি লাগবে টু সেপারেট করতে। হাই হিট টু সেপারেট, সেপারেট করার জন্য অনেক বেশি হিট এনার্জি লাগবে। আর অনেক বেশি হিট এনার্জি যদি লাগে তাহলে অবশ্যই বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হতে চলেছে। বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হতে চলেছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভলিউমের সঙ্গে বয়েলিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো, সমানুপাতিক হলো, তাই তো? ভলিউম বেশি তো সাইজ বেশি, মানে পৃষ্ঠতল বা সারফেস এরিয়াটা বেশি, এবং এরিয়া বেশি হলে বেশি এরিয়া জুড়ে মলিকুলগুলো একে অপরের সঙ্গে লেগে থাকতে পারছে, ওদেরকে সরাতে বেশি এনার্জি লাগছে, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি থাকছে বেশি এরিয়া জুড়ে, এবং ওদেরকে সরিয়ে হাই হিট দিতে হচ্ছে, তবে গিয়ে বয়েল করে ভেপারে যেতে পারছে। সো স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে বয়েলিং পয়েন্টের ফ্যাক্টর 1 দেখলাম। ফ্যাক্টর 2 তে যাবো এবারে। বয়েলিং পয়েন্ট দেখতে গেলে আরেকটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 2। ফ্যাক্টর 2টা কি বলছে? এখানে হচ্ছে ব্রাঞ্চিং, শাখা যদি তৈরি হয়ে যায়, ব্রাঞ্চ, মলিকুলটা লিনিয়ার না হয় শাখা হয়ে গেল, শাখা যুক্ত মলিকুল মানে ব্রাঞ্চ হয়ে গেল, ঠিক আছে? লিনিয়ার হলো না, ব্রাঞ্চ হয়ে গেল, চারপাশে ব্রাঞ্চ চলে এসেছে। ব্রাঞ্চ হলে মলিকুল কম্প্যাক্ট হয়ে যায়, ব্রাঞ্চ হয়ে গেলে মলিকুল হয়ে যায় কম্প্যাক্ট। ব্রাঞ্চ হলে মলিকুলের কম্প্যাক্টনেস বেড়ে যায়, মলিকুল হয়ে যায় কম্প্যাক্ট। আর মলিকুল যদি কম্প্যাক্ট হয়ে যায় তাহলে তার সারফেস এরিয়া কমে যায়।
ব্রাঞ্চ হয়ে গেলে মলিকুল হয়ে যায় কম্প্যাক্ট, সারফেস এরিয়া কমবে, সারফেস এরিয়া কমলে বয়েলিং পয়েন্ট কমবে, কারণ একটু আগে দেখেছি সারফেস এরিয়ার বয়েলিং পয়েন্ট হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক, তাহলে বয়েলিং পয়েন্ট কমে যাবে, বয়েলিং পয়েন্ট কমে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যত বেশি ব্রাঞ্চিং হবে, এখানে লজিকটা কি দাঁড়ালো, ব্রাঞ্চিং হলে কম্প্যাক্টনেস বেড়ে যাচ্ছে, কম্প্যাক্টনেস যদি হয়ে যায়, মলিকুল যদি কম্প্যাক্ট হয়ে যায়, সারফেস এরিয়া কমবে, সারফেস এরিয়া কমলে আলটিমেটলি বয়েলিং পয়েন্ট কিন্তু কমে যাচ্ছে। সো ব্রাঞ্চিং হলে বয়েলিং পয়েন্ট কমে যায়। তাহলে দুটো ফ্যাক্টর দেখলাম আমরা বয়েলিং পয়েন্টের জন্য। এবার আমরা একটা ফ্যাক্টর দেখবো হচ্ছে, যেটা হচ্ছে মেইনলি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কের জন্য। তারপর আমরা এক্সাম্পলে যাব। মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, এখানে কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্সের থেকে অন্য একটা ফ্যাক্টর বেশি ইম্পর্টেন্ট। কি ফ্যাক্টর, সেটা হচ্ছে সিমেট্রি। মলিকুলটা কি প্রতিসম, সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে প্রতিসম। মলিকুল যদি সিমেট্রিক্যাল হয়, মলিকুল যদি সিমেট্রিক্যাল হয়, তাহলে ওই মলিকুলের কিন্তু ক্রিস্টালের মধ্যে, কেলাসের মধ্যে প্যাকিং খুব ভালো হবে, ক্রিস্টাল প্যাকিং বা ফিটিং খুব ভালো হবে। একটা সিচুয়েশন ইমাজিন করো, একটা ট্রলি ব্যাগ আছে, ট্রলি ব্যাগের মধ্যে কোন আইটেমটা ভালো করে প্যাক হতে পারে, একটা রেগুলার শেপের টিফিন বক্স নাকি একটা ইরেগুলার শেপের হাই হিল শু? ধরো হাই হিল শু আছে, ওর শেপ কিন্তু রেগুলার নয়, ওটা কিন্তু ইরেগুলার শেপ, ওটা কিন্তু ভালো করে প্যাকিং হতে ডিফিকাল্ট, কিন্তু কারণ ওখানে অনেক বেশি প্রজেকশনস আছে, হিলটার একটা এক্সট্রা প্রজেকশন আছে, রাইট? কিন্তু এটা স্মুথ টিফিন বক্স, এটা একটা রেক্ট্যাঙ্গুলার টিফিন বক্স, ওটা পুরো সুন্দর ভাবে প্যাকিং হয়ে যাবে। তার মানে ট্রলি ব্যাগের মধ্যে ঠিক যেরকম করে একটা সিমেট্রিক্যাল টিফিন বক্স সুন্দর প্যাকিং হতে পারে, কিন্তু একটা ইরেগুলার শেপ যেরকম হাই হিল শু, যার কিনা হিলের একটা এক্সট্রা প্রজেকশন আছে, তার প্যাকিং হওয়া ডিফিকাল্ট, ঠিক একই রকম ভাবে কোনো মলিকুল যদি সিমেট্রিক্যাল হয়, তাহলে ক্রিস্টালের মধ্যে তার প্যাকিং খুব ভালো হবে। সিমেট্রিক্যাল মলিকুল হলে ক্রিস্টালের প্যাকিংটা খুব ভালো হবে, কঠিন যে ক্রিস্টাল, সলিড যে ক্রিস্টাল, সেখানে প্যাকিং খুব ভালো হবে। প্যাকিং যদি ভালো হয়, তাহলে ওই ক্রিস্টালের ফোর্স গুলো স্ট্রং হবে, তাহলে ওখানে অনেক এনার্জি লাগবে ওকে মেল্ট করতে, হাই এনার্জি টু মেল্ট, দ্যাট ইজ তখন গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হাই হতে চলেছে, তখন গলাতে বেশি এনার্জি লাগবে, দ্যাট ইজ মেল্টিং পয়েন্টও হাই হতে চলেছে। তাহলে এখানে কি দেখতে হবে, এখানে দেখতে হবে মলিকুল সিমেট্রিক্যাল কিনা। মলিকুল সিমেট্রিক্যাল হলে প্যাকিং ভালো হবে, প্যাকিং ভালো হলে ওই ক্রিস্টালকে মেল্ট করতে, গলাতে গলিয়ে দিতে অনেক বেশি এনার্জি লাগবে, আর ক্রিস্টালকে মেল্ট করতে বা গলাতে যদি বেশি এনার্জি লাগে, আমরা বললাম মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কিন্তু বেশি হতে চলেছে। তাহলে এই ফ্যাক্টরগুলোর উপর মাথায় রেখে আমরা এবার কয়েকটা কেস স্টাডি করে নেবো, এক্সাম্পল স্টাডি করবো যে কেমন করে এদের অর্ডারটা ভ্যারি করে। তো চলো আমরা তাহলে শুরু করছি কেস স্টাডিজ বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের রেসপেক্টে। কেস স্টাডি, সো কেস স্টাডি নাম্বার 1, কেস স্টাডি নাম্বার 1, ধরো আমি বললাম CH3F CH3Br CH3Cl CH3Br CH3I, বয়েলিং পয়েন্টের অর্ডার কেমন হবে? সো লেফট টু রাইটে দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি সাইজ বাড়ছে হ্যালোজেনের, অ্যালকিলের সাইজ ফিক্স আছে, অ্যালকিলের সাইজে কোনো চেঞ্জ নেই, অ্যালকিল দেখো অ্যালকিলের সাইজ তো ফিক্স, অ্যালকিলের সাইজ তো ফিক্স, তাহলে সাইজ বেড়েছে কার? ফ্লুরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন, সাইজ আস্তে আস্তে বেড়ে গেছে। তাহলে সাইজ অফ হ্যালোজেন, হ্যালোজেনটার সাইজ আস্তে আস্তে বেড়েছে, আর সাইজ বাড়লে এক্ষুনি আমরা প্রুফ করেছি জাস্টিফিকেশনের থ্রু দিয়ে যে বয়েলিং পয়েন্ট বাড়বে। তাহলে সাইজ অফ হ্যালোজেন বেড়ে যাওয়া মানে বয়েলিং পয়েন্ট একে একে বাড়ছে, তার মানে এইদিকে বয়েলিং পয়েন্ট বেশি হবে। খুব ক্লিয়ার, একটু আগে আমরা দেখেছি হ্যালোজেনের সাইজ যত বাড়বে, সারফেস এরিয়া যত বাড়বে, তত ওদের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো বাড়বে, মানে পুরো মলিকুলটা যদি সাইজ কোনো হয় বেড়ে যায়, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো বেশি, আর ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলে বয়েলিং পয়েন্ট বেশি হয়ে যায়। এই হচ্ছে লজিক। চলো কেস 2 তে যাই। কেস 2 তে যাচ্ছি। কেস 2 তে বলছি ধরো এরকম CH3Cl CH3CH2Cl CH3CH2CH2Cl CH3CH2CH2CH2Cl, সবগুলোই হ্যালোজেনটা এখানে ফিক্সড, এখানে কিন্তু হ্যালোজেনটাতে কোনো চেঞ্জ হয়নি, হ্যালোজেনটা একই রকম আছে, আগেরটাতে কিন্তু অ্যালকিলটা সেম ছিল, এখানে হ্যালোজেনটা একই রকম রয়ে গেছে। কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি অ্যালকিলের সাইজ বাড়ছে আস্তে আস্তে, অ্যালকিলের সাইজ মিথাইল, অ্যালকিলের সাইজ হচ্ছে ইথাইল, ইথাইল, অ্যালকিল হচ্ছে প্রোপাইল, অ্যালকিল হচ্ছে বিউটাইল। সো এখানে হ্যালোজেনটা ফিক্স আছে, কিন্তু অ্যালকিলটা সাইজ আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে। তাহলে এখানে এখানে কিন্তু এই অ্যালকিলটা সাইজ দেখো, অ্যালকিল গ্রুপটার সাইজ আস্তে আস্তে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বেড়ে গেছে, কিন্তু হ্যালোজেনটার সাইজ এখানে ফিক্স ছিল। তাহলে আলটিমেটলি মলিকুলটার সাইজ তো বাড়ছে, তাহলে সেম জিনিস হবে এখানে,
সাইজ বাড়ছে, এখানে এখানে হ্যালোজেন বলবো না, এখানে বলবো সাইজ অফ অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপের সাইজ বাড়ছে, আর অ্যালকিল গ্রুপের সাইজ বাড়লে অ্যাজ ইউজুয়াল বয়লিং পয়েন্ট কিন্তু বাড়ছে। অ্যালকিল গ্রুপের সাইজ বাড়লে অ্যাজ ইউজুয়াল বয়লিং পয়েন্ট কিন্তু বাড়ছে। তাহলে কেস নাম্বার 2 ও ক্লিয়ার হয়ে গেল। চলো আরেকটা আমরা দেখে নিতে পারি, ব্রাঞ্চিং এর রেসপেক্টে দেখে নিই। চলো একটা CH3 CH2 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 CH2Cl, এইটা একটা মলিকিউল। আর একটা দেখছি ধরো CH3 CH2 CHCl CH3। আরেকটা দেখছি ধরো CH3 CCH3। এটা সকলে দেখো আইসোমার, আর কিছুই না। এখানে এখানে 5টা কার্বনের, সরি দাঁড়াও, এখানে একটা বেশি কার্বন পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার এরা সকলে হচ্ছে আইসোমার। ওকে, এখানে সকলে হচ্ছে আইসোমার। তাহলে এটাও আইসোমার, এটাও আইসোমার, এটাও আইসোমার, এগুলো হচ্ছে একে অপরে আইসোমার, একই ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার। কিন্তু দেখো এই আইসোমারটা পুরো লিনিয়ার চেইন, কোনো ব্রাঞ্চিং নেই। লিনিয়ার চেইন হলো অবভিয়াসলি মলিকুলের সাইজ বড়। এখানে ব্রাঞ্চিং হলো মানে সাইজ একটু কম্প্যাক্ট হয়ে গেল। এখানে আরো ব্রাঞ্চিং হওয়া মানে সাইজ কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তাহলে সাইজ যখন বড়, সারফেস এরিয়া তখন দেখো কত বেশি, এখানে সারফেস এরিয়া কত কম, তাই না? তার মানে কি দেখতে পাচ্ছি, এখানে ব্রাঞ্চিং যত বেড়ে গেল, আমরা একটু আগে প্রুফ করেছি, ব্রাঞ্চিং বা শাখা যদি বেড়ে যায়, শাখা তৈরি হয়ে যাচ্ছে। ব্রাঞ্চিং যত বেড়ে যাচ্ছে, লেফট টু রাইটে ব্রাঞ্চিং বাড়ছে, কম্প্যাক্টনেস বাড়ছে, তার জন্য বয়লিং পয়েন্ট আলটিমেটলি কমে যাবে, কারণ সারফেস এরিয়া কমে যাচ্ছে, স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। তাহলে বয়লিং পয়েন্ট কোথায় বেশি হবে? বয়লিং পয়েন্ট এই দিকে বেশি হবে। তাহলে বয়লিং পয়েন্টের কেসগুলো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছি সাইজ আলটিমেটলি বাড়লে বয়লিং পয়েন্ট বাড়ছে, আর এখানে ব্রাঞ্চিং বেড়ে যাওয়াতে সাইজটা কমে গেছে, কম্প্যাক্টনেস বেড়ে গেছে বলে, তাই আলটিমেটলি বয়লিং পয়েন্ট কমে যাচ্ছে। তাহলে কেসগুলো আশা করি বুঝতে পারছো, তোমাকে এক্সাম হলে সাজাতে দেবে, তুমি আরামসে সাজিয়ে দিতে পারবে উইথ লজিক। আচ্ছা চলে আসছি এবারে আমরা মেল্টিং পয়েন্টের একটা দুটো কেস স্টাডি দেখে নিই। আচ্ছা বয়লিং পয়েন্টে চলে হ্যালো অ্যারিন নিয়ে একটা দুটো দেখে নিই। হ্যালো অ্যারিনস এর বয়লিং পয়েন্ট দেখে নিই। হ্যালো অ্যারিনস এর যদি বয়লিং পয়েন্ট দেখতে বলে, চলো আমরা এইটা দেখে নিই, হ্যালো অ্যারিনস এর বয়লিং পয়েন্ট। এইটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ফ্লুরোবেনজিন, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে ব্রোমোবেনজিন, এটা হচ্ছে আয়োডোবেনজিন। তাহলে একই রকম ভাবে বেনজিনে কিছু নেই, মানে এখানে তো হাইড্রোজেন আছে অবভিয়াসলি। তাহলে হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সাইজ বাড়ছে হ্যালোজেনের। এখানে ফিনাইল রিংটা ফিক্স আছে, তাই না? ফিনাইল রিংটা কি আছে? এটা ফিক্স আছে। এই ফিনাইল রিংটা এখানে ফিক্স, এর সাইজ তো ফিক্স, ফিনাইল রিংটার সাইজ তো ফিক্স, এর তো সাইজে কোনো চেঞ্জ হয়নি, খালি হ্যালোজেনের সাইজগুলো একে একে বেড়ে গেছে আস্তে আস্তে। তার মানে এখানে কি বলবো, সাইজ অফ হ্যালোজেন বাড়ছে, তাহলে বয়লিং পয়েন্ট বাড়বে, কারণ সাইজ বাড়লেই বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সাইজ যত বাড়ছে তত বয়লিং পয়েন্ট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটা হ্যালো অ্যারিন দিয়ে একটা এক্সাম্পল দেখে নিলাম। এবারে চলো একটা মেল্টিং পয়েন্টে চলে যাই। ঠিক আছে, মেল্টিং পয়েন্টের একটা এক্সাম্পল দেখে নিই। মেল্টিং পয়েন্ট, ওকে চলো। অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিন, এদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট কিন্তু সেম নয়। প্রথম কথা, এই তিনটে মলিকুলের সাইজে কি ডিফারেন্স আছে? এটা হচ্ছে অর্থো আইসোমার, অর্থো ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে মেটা ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। এদের সাইজ সেম কি ডিফারেন্ট? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এদের সাইজ সেম, কারণ সবগুলোতেই দুটো করে ক্লোরিন ঢুকে বসে আছে। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ঢুকেছে, বাট সবগুলোতেই বেনজিন রিং এ দুটো করে ক্লোরিন প্রেজেন্ট আছে। যেহেতু সবগুলোতেই দুটো করে ক্লোরিন বেনজিনে প্রেজেন্ট আছে, তাই এদের সাইজ সিমিলার। তাহলে এদের কি লিখতে পারি? সিমিলার সাইজ, একই রকমের সাইজ। এদের সিমিলার সাইজ হলে এদের বয়লিং পয়েন্টটা খুব একটা ডিফারেন্ট হবে না, সিমিলার বয়লিং পয়েন্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের বয়লিং পয়েন্টের অর্ডার, অর্থাৎ বয়লিং পয়েন্টে এদের কোনো ডিফারেন্স দেখতে পাওয়া যাবে না। সাইজ যেহেতু একই রকমের, বয়লিং পয়েন্টে একই রকমেরই দেখতে পাবো আমরা মেনলি। কিন্তু সাইজ একই রকমের, বয়লিং পয়েন্ট একই রকমের দেখছি, কিন্তু এদের মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে প্যারা আইসোমারটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি হাই হয়ে যাবে। কেন? কারণ এই প্যারা আইসোমারটা কেমন দেখো, সিমেট্রিক্যাল পুরো, অন্যগুলো সিমেট্রিক্যাল নয়, এটা সিমেট্রিক্যাল।
তার জন্য এর হাই মেল্টিং পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে কোশ্চেনটার প্যাটার্নটা কি, বয়লিং পয়েন্ট সকলের সিমিলার কিন্তু মেল্টিং পয়েন্টটা প্যারাটার হাই। কেন হয়ে গেল মেল্টিং পয়েন্ট? সুতরাং বয়লিং পয়েন্ট মানে কি, বয়লিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক, তাই তো? তো বয়লিং পয়েন্ট হয়ে গেল সকলের সিমিলার, কিন্তু মেল্টিং পয়েন্ট হয়ে গেল হচ্ছে, বয়লিং পয়েন্ট সকলের সিমিলার কারণ সাইজটা সিমিলার, কিন্তু মেল্টিং পয়েন্ট হয়ে গেল হচ্ছে তোমার হাই। কার হাই হয়ে গেল? প্যারাটার, কারণ আমরা সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হলে মেল্টিং পয়েন্ট বাড়ে, আমরা অলরেডি দেখে নিচ্ছি। ওকে, তাহলে আশা করছি বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সলিবিলিটি কেমন করে ভ্যারি করছে কেসগুলো আশা করছি তোমার কাছে ক্লিয়ার আছে। আচ্ছা চলো দেখে নিই এবার ডাইপোল মোমেন্ট। নেক্সট যে প্যারামিটারটা আমরা দেখবো, এগুলো সবই ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্মের মধ্যে দেখছি। ডাইপোল মোমেন্ট। সো এই হ্যালো অ্যালকেন বলো বা হ্যালো অ্যারিন বলো, এরা কি পোলার মলিকুল? হ্যাঁ অবভিয়াসলি এরা পোলার মলিকুল। কেন দেখেনি? কারণ হচ্ছে কার্বনের সঙ্গে হ্যালোজেন, এদের বন্ডটা কেমন দেখেনি, এটা পোলার কিনা দেখেনি। কার্বনের সঙ্গে হ্যালোজেন বন্ডটা অবশ্যই পোলার। কেন পোলার? কারণ হ্যালোজেনটা কি, এটা তো ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, তাই না? এটা কি ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মক। বাট ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটম, হ্যালোজেন হোক বা যেই হোক, ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটম কি করবে, এই বন্ড পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। নিজের দিকে যদি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, তাহলে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, একটা আংশিক বা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে হ্যালোজেনে, আর কার্বনটা ডিফিশিয়েন্ট হয়ে যাবে, পার্শিয়াল প্লাস চার্জ তৈরি হবে। এরকম কার্বনকে বলে ইলেকট্রন ডিফিশিয়েন্ট বা ইলেকট্রোফিলিক কার্বন। ইলেকট্রোফিলিক কার্বন, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে, ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তাহলে ইলেকট্রন ডিফিশিয়েন্ট কার্বন তাকে বলে ইলেকট্রোফিলিক কার্বন। ইলেকট্রোফিলিক কেন হয়ে গেল? কারণ হ্যালোজেনটা বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে নিচ্ছে। হ্যালোজেনটা বন্ড পেয়ারকে কেন নিজের দিকে টানছে? তার কারণটা ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। তাহলে ক্লিয়ার কাট দুটো পোল তৈরি হয়ে যাচ্ছে, একদিকে মাইনাস পোল, একদিকে প্লাস পোল, এদিকে মাইনাস পোল, এদিকে প্লাস পোল। তাহলে এই বন্ডটা কেমন? এই বন্ডটা পোলার বন্ড হয়ে যাচ্ছে। তাহলে হ্যালোজেনের সঙ্গে কার্বনের বন্ড কিন্তু পোলার বন্ড, কারণ দুদিকে দুটো পোল তৈরি হয়ে গেছে। হ্যালোজেনের সঙ্গে কার্বনের বন্ড পোলার বন্ড, দুদিকে দুটো পোল তৈরি হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমরা দেখবো, তার মানে এরা হচ্ছে মেনলি কিন্তু পোলার হওয়ার কথা, কিন্তু তার মানে আবার সবাই যে পোলার হয় তার কোনো মানে নেই। তো আমরা এখানে একটা কেস স্টাডি দেখবো। দেখো এরকম একটা মলিকুল নিচ্ছি, ওই প্যারা অর্থ মেটা ওদেরকে নিচ্ছি, এই একটা নিলাম। আচ্ছা নিচে নিচে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। এই একটা নিলাম, আর এই একটা নিলাম। এবার এদের তিনজনে কি সিসিএল বন্ড আছে? হ্যাঁ তিনজনেই সিসিএল বন্ড আছে। সিসিএল বন্ড মানে কি তিনজনেরই পোলার হওয়ার কথা? হ্যাঁ তিনজনেরই পোলার হওয়ার কথা। কিন্তু তারপরে এই প্রথম মলিকুলটা নন পোলার, পরে এগুলো পোলার। কেন? কারণ এইখানে যে সিসিএল বন্ডের যে ডাইরেকশন, ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন, আর এই দিকে যে ডাইরেকশন, কারণ হ্যালোজেনের দিকেই তো ডাইপোল মোমেন্টটা শিফট হচ্ছে না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোন দিকে ডাইরেকশন। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে? ডাইপোল মোমেন্টের ডাইরেকশন টুয়ার্ডস দ্য হ্যালোজেন, কারণ হ্যালোজেনই বন্ড পেয়ারকে টানছে। তাই হ্যালোজেন যেহেতু বন্ড পেয়ারকে টানছে, তাই ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে? পোলারিটির ডাইরেকশন কোন দিকে? তো ডাইপোল মোমেন্ট বা পোলারিটি এর ডাইরেকশন হচ্ছে হ্যালোজেনটার দিকে, কারণ হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ ওই বন্ড পেয়ারকে টানছে। তাহলে এখানে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ উপরের দিকে টানছে, এখানে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ নিচের দিকে টানছে। তার মানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে? ওই ক্ষেত্রে ডাইরেকশন হচ্ছে উপরের দিকে, বিকজ হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভ উপরের দিকে টানছে, হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভ নিচের দিকে টানছে। তাহলে এইভাবে ডাইপোল মোমেন্টটা ডিসাইডেড হচ্ছে। এখন কথা হচ্ছে এই ডাইপোল মোমেন্ট গুলো কেমন? এই সিসিএল দুটো ডাইপোল মোমেন্ট আছে, এই সিসিএল দুটো ডাইপোল মোমেন্ট হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট। কেমন? ইকুয়াল কিন্তু অপোজিট। অপোজিট হয়ে গেলে তো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এই মলিকুলটা কিন্তু নন পোলার, যদিও বা সিসিএল বন্ডটা পোলার ছিল। সিসিএল বন্ডটা পোলার ছিল, মলিকুলটা ভেবেছিলাম পোলার হবে, কিন্তু মলিকুলে যে দুটো সিসিএল বন্ড মোমেন্ট, যে ডাইপোল মোমেন্ট, ওইদিকে একটা সিসিএল ডাইপোল মোমেন্ট, এদিকে একটা সিসিএল ডাইপোল মোমেন্ট, এরা কিন্তু ইকুয়াল কিন্তু অপোজিট ইন ডাইরেকশন। ইকুয়াল কিন্তু অপোজিট হওয়ার জন্য একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, নেট ডাইপোল মোমেন্ট থাকছে না, মলিকুল নন পোলার হচ্ছে। কিন্তু এই দুটো মলিকুলে এখানে কিন্তু এরকম কোনো নন পোলারিটি থাকছে না, কারণ এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইখানে ডাইপোল মোমেন্ট আর এখানে ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হচ্ছে না, একটা 60 ডিগ্রি মতন অ্যাঙ্গেল আছে। তাহলে এখানে পোলারিটি থাকবে, এখানে ডাইপোল মোমেন্ট আছে, এখানে ডাইপোল মোমেন্ট আছে, এটা 120 মতন অ্যাঙ্গেল আছে, তাহলে ডাইপোল মোমেন্ট থাকবে। তাহলে এই মলিকুলগুলোতেও সিসিএল মোমেন্ট আছে,
এই দুটো মলিকুলও সিসিএল তোমার ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু সেটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আছে, তাই এরা পোলার মলিকুল। অপোজিট নয়, একদম 180 অ্যাঙ্গেল না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল 60 ডিগ্রি বা 120 অ্যাঙ্গেলে। যদি 180 অ্যাঙ্গেলে চলে যায়, অপোজিট হয়ে যায়, তখন কিন্তু ক্যান্সেলেশন হয়ে যাবে এবং ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাবে, পোলারিটি চলে যাবে, নন পোলার হয়ে যাবে। যদি বা সিসিএল বন্ড ছিল, সিসিএল বন্ড একটা পোলার বন্ড, যেরকম দেখতেই পাচ্ছি সিসিএল বন্ড, সিবিআর, সিআই সব বন্ডগুলোই পোলার বন্ড। কিন্তু পোলার বন্ড হওয়ার পরেও কিন্তু ওই প্রথম মলিকুলটা প্যারাটা কিন্তু নন পোলার হয়ে গেল, কারণ সিমেট্রিক্যাল হলো অপোজিট দিকে চলে যাচ্ছে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন গুলো, তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অ্যাঙ্গেল অপারেট করছে, অ্যাঙ্গেল অপারেট করার জন্য এখানে কিন্তু তোমার ক্যান্সেলেশন হচ্ছে না, তাই ডাইপোল মোমেন্ট কিন্তু এক্সিস্ট করছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের ডাইপোল মোমেন্ট। একটা কেস দেখলাম, চলো আর একটা কেস দেখে ডাইপোল মোমেন্টের উপরে। কেস নাম্বার 2 দেখি। হ্যালো অ্যালকেনদের জন্য দেখে নি। এই মলিকিউলগুলোর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎদ্রান্তকতা বেশি, সেই বন্ড পেয়ারকে বেশি টানবে, সেখানেই বেশি পোলারিটি বা বেশি ডাইপোল মোমেন্ট তৈরি হবে। ক্লিয়ার ব্যাপার? তাহলে এখানে দেখতে পাচ্ছি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তড়িৎদ্রান্তকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে। তাহলে কে বন্ড পেয়ারকে টানছে বেশি? তাহলে ফ্লুরিন বন্ড পেয়ারকে অনেক বেশি টানছে। তাহলে এইখানে কিন্তু অনেক বেশি পোলারিটি তৈরি হচ্ছে, কারণ ফ্লুরিনের উপরে অনেক মাইনাস চার্জ আসছে, অ্যালকিল গ্রুপটা ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে, কারণ এদিকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, তাই ফ্লুরিন অনেক বেশি করে বন্ড পেয়ারকে নিজের দিকে টানে, অনেক বেশি মাইনাস চার্জ ফ্লুরিনে চলে আসে, অ্যালকিলটা অনেক বেশি ডেফিসিয়েন্ট হয়ে যায়, তাই অনেকটা বেশি পোলারিটি তৈরি হয়ে যায়। ঠিক আছে, ভেক্টর অ্যাডিশনই অ্যাপ্লিকেবল হয়, একদম ঠিক, ভেক্টর অ্যাডিশন হয়েই এগুলো হয়। কারণ থিটা যদি 0 হয়ে যায়, থিটা যদি 180 হয়ে যায়, তাহলে তোমার, কারণ ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তো থিটা 180 হয়ে গেলে ভেক্টর অ্যাডিশন আমরা জানি 0 হয়ে যাবে। থিটার ভ্যালু অনুযায়ী ভেক্টর অ্যাডিশন হচ্ছে, একদম পুরো ভেক্টরই চলছে এখানে। আচ্ছা, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে বেসিক্যালি, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আস্তে আস্তে কমছে। তাহলে ফ্লুরিন অনেক বেশি জোরে ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টানছে, আয়োডিনের অত জোরই নেই, ওর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎদ্রান্তকতা অনেক কম। ক্লিয়ার? তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক জোর, তাই ও সমস্ত বন্ড পেয়ারকে নিজের দিকে টানছে, ওর উপরে অনেকটা মাইনাস চার্জ আসছে, অ্যালকিলে অনেকটা প্লাস চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু আয়োডিন অত জোরে ইলেকট্রন পেয়ারকে বা বন্ড পেয়ারকে টানছে না, ওর উপরে অত মাইনাস চার্জ আসছে না, তাই অ্যালকিল গ্রুপে অত প্লাস চার্জ আসছে না, অত ডেফিসিয়েন্সি হচ্ছে না। তাহলে ক্লিয়ারলি পোলারিটি কোথায় বেশি? যেখানে মাইনাস প্লাসের ম্যাগনিটিউড অনেক বেশি তৈরি হয়ে গেছে, সেখানে পোলারিটি বেশি, যেখানে মাইনাস প্লাসের ম্যাগনিটিউড অতটাও তৈরি হয় না, সেখানে পোলারিটি কম। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি যত কমে যাচ্ছে, তত বন্ডের পোলারিটি কমে যাচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি যত কমে যাচ্ছে, তত বন্ডের পোলারিটি কিন্তু কমে যাচ্ছে, তাই ওই বন্ডটা লেস পোলার, কারণ ওখানে ইলেকট্রোনেগেটিভিটি কম, ও অত টানে না, তাই নিজের দিকে মাইনাস চার্জ অত আসে না। এখানে হাইলি পোলার, কারণ অনেক বেশি টেনে নেয় বন্ড পেয়ারকে নিজের দিকে ফ্লুরিন, স্ট্রং ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তার জন্য অনেক মাইনাস চার্জ ফ্লুরিনে আসে, অ্যালকিলে অনেক বেশি প্লাস চার্জ ডেভেলপ হয়ে যায়, তাই অনেকটা ম্যাগনিটিউডে এখানে পোলারিটি তৈরি হয়ে যায়। ওকে, আমরা দেখবো লাস্ট কনসেপ্ট ফিজিক্যাল প্রপার্টির মধ্যে, সেটা হচ্ছে বন্ড স্ট্রেংথ। বন্ড স্ট্রেংথ এন্ড বন্ড লেংথ, বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য, বন্ড স্ট্রেংথ এন্ড বন্ড লেংথ। সো সিএফ বন্ড আছে, সিসিএল বন্ড আছে, সিবিআর বন্ড আছে, সিআই বন্ড আছে। কোন বন্ডটা সব থেকে স্ট্রং বন্ড সেটা আমাদের এখন ফিগার আউট করতে হবে। বন্ড স্ট্রেংথ আর বন্ড লেংথ। স্ট্রং বন্ড কোনটা? যেটা স্ট্রং বন্ড তার লেংথ সব থেকে ছোট হবে, যেটা উইক বন্ড তার লেংথ সব থেকে বড় হবে। তো এখানে সাইজ ফ্যাক্টর দিয়ে দেখতে হবে। কার্বন তো এমনিতে স্মল অ্যাটম, কার্বন কেমন অ্যাটম? কার্বন কিন্তু স্মল অ্যাটম, সেকেন্ড পিরিয়ডে থাকে, সেকেন্ড পিরিয়ডে সাইজ অত বেশি থাকে না, যত নিচের দিকে নামে তত সাইজ বাড়ে। উপরের দিকে সেকেন্ড পিরিয়ডে কার্বন আছে। পোলারিটির কেসটা না বোঝার কি আছে, পোলারিটি খুব সহজ, যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় পোলারিটি বেশি হবে, এটাই তো দাঁড়াচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে বেশি টানছে, বেশি টানলে তো বেশি পোল তৈরি হয়ে যাচ্ছে, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি বল? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লুরিনের বেশি, তাহলে ফ্লুরিন বন্ড পেয়ারকে টানছে, ফ্লুরিন যদি বন্ড পেয়ারকে টেনে নেয়, তাহলে কার উপরে মাইনাস চার্জ? ফ্লুরিনে বেশি বেশি মাইনাস চার্জ, অ্যালকিলে কম কম মাইনাস চার্জ, কম কম বেশি বেশি প্লাস চার্জ বেসিক্যালি অ্যালকিলে, তাহলে ফ্লুরিনে মাইনাস চার্জ বেশি, অ্যালকিলে প্লাস চার্জ বেশি, তার মানে পোলারিটি বেশি, বেশি বেশি তো ম্যাগনিটিউডের চার্জ তৈরি হয়ে যাচ্ছে।
তাহলে বন্ডটা বেশি পোলার হয়ে যাচ্ছে। অন্যদিকে আয়োডিন অতটা ইলেকট্রোনেগেটিভ নয়, তো এই বন্ড পেয়ারকে নিজের দিকে অত টানছে না, তাহলে আয়োডিনে অনেক কম মাইনাস চার্জ তৈরি হচ্ছে, তার জন্য অ্যালকিল গুলোতে অনেক কম প্লাস চার্জ তৈরি হচ্ছে। তাহলে কম ম্যাগনিটিউডে যদি প্লাস মাইনাস চার্জ তৈরি হয় তাহলে পোলারিটি কম, বেশি ম্যাগনিটিউডে যদি প্লাস মাইনাস চার্জ তৈরি হয় তাহলে পোলারিটি বেশি। পোলার মানে কি, দুটো পোল তৈরি হচ্ছে না, একটা প্লাস পোল একটা মাইনাস পোল, তাহলে যত বেশি চার্জ নিয়ে পোল দুটো তৈরি হবে তত পোলারিটি বেশি, যত কম চার্জ নিয়ে পোল দুটো তৈরি হবে তত পোলারিটি কম। তাই ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়ে যায় তাহলে পোলারিটি বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমে গেলে পোলারিটি কমে যাবে। ওকে, আচ্ছা তাহলে এবার চলে আসি বন্ড স্ট্রেংথ আর বন্ড লেংথ। বন্ড স্ট্রেংথ মানেটা কি, বন্ড স্ট্রেংথ মানে হচ্ছে বন্ড গুলো কতটা স্ট্রং, আর বন্ড লেংথ হবে তার ঠিক উল্টো। স্ট্রং বন্ড হলে সেখানে বন্ডের লেংথ ছোট হবে, আর উইক বন্ড হলে চার্জটার উপর বেস করে হচ্ছে। হ্যাঁ, মানে যদি বেশি চার্জ তৈরি হয় তাহলে বেশি পোলার, আর যদি কম চার্জ তৈরি হয় তাহলে কম পোলার। ঠিক আছে, ওকে। তাহলে বেশি চার্জ কোথায় তৈরি হচ্ছে, এখানে বেশি ইলেকট্রোনেগেটিভিটি, ওখানে বেশি চার্জ তৈরি হচ্ছে, বেশি নেগেটিভ তৈরি হচ্ছে, বেশি পজিটিভ তৈরি হচ্ছে উল্টো দিকে, ওখানে কম ইলেকট্রোনেগেটিভ, কম নেগেটিভ তৈরি হচ্ছে, কম পজিটিভ তৈরি হচ্ছে, তো ম্যাগনিটিউডটা কমে যাচ্ছে। এবারে এখানে কার্বন হচ্ছে এমনিতে স্মল অ্যাটম, কারণ সেকেন্ড পিরিয়ডে বসে আছে কার্বন। সেকেন্ড পিরিয়ডে যদি কার্বন বসে থাকে নিচের দিকে সাইজ বাড়ে আমরা জানি, তাই উপরের দিকে কার্বন স্মল অ্যাটম। তাহলে স্মল অ্যাটমটা, এবার হ্যালোজেন গুলোর সাইজ কি, হ্যালোজেন গুলোর সাইজ এখানে কিন্তু ফ্লোরিনটা স্মল সাইজ, তাহলে এখানে দুটো স্মল অ্যাটমের মধ্যে ওভারল্যাপ হচ্ছে, এটাও স্মল এটাও স্মল, তাহলে স্মল অ্যাটম দুটোর মধ্যে যদি ওভারল্যাপ হয় সেই ওভারল্যাপ অনেক বেশি স্ট্রং ওভারল্যাপ হবে, সেখানে অনেক বেশি বন্ড স্ট্রং হবে। কিন্তু এখানে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, কার্বন হচ্ছে স্মল অ্যাটম, ফ্লুরিন হচ্ছে স্মল অ্যাটম, তাহলে স্মল অ্যাটম গুলোর অরবিটালের মধ্যে অনেক বেশি ওভারল্যাপ হবে, কারণ সাইজের সিমিলারিটি আছে, সাইজের সিমিলারিটি থাকলে স্মল অ্যাটম গুলোর মধ্যে অনেক ভালো করে ওভারল্যাপ হচ্ছে। কিন্তু এইখানে কার্বন হয়ে গেছে স্মল অ্যাটম, ওয়্যারাজ আয়োডিন হয়ে গেছে লার্জ অ্যাটম, তাহলে একটা স্মল অ্যাটম একটা লার্জ অ্যাটম, এদের মধ্যে অরবিটাল গুলোর মধ্যে মিসম্যাচ আছে সাইজে, সাইজের মিসম্যাচ থাকলে অবশ্যই ভালো ওভারল্যাপ হবে না, ওভারল্যাপ ভালো না হলে বন্ডের স্ট্রেংথ কমে যাবে, উইক হয়ে যাবে বন্ড, বন্ড উইক হয়ে গেলে বন্ডের লেংথ বেড়ে যাবে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি লেফট টু রাইটে কার্বনের সাইজ তো ফিক্সড আছে, কিন্তু হ্যালোজেনের সাইজ বাড়ছে, সাইজ অফ হ্যালোজেন বাড়ছে। হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যদি হ্যালোজেনটার সাইজ বাড়ে তাহলে ওভারল্যাপ আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ মিসম্যাচ হয়ে যাচ্ছে সাইজে, আর ওভারল্যাপ যদি কমে যায় তাহলে বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে, বন্ড উইক হয়ে পড়ছে, বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে, আর বন্ডের স্ট্রেংথ কমে গিয়ে বন্ড যদি উইক হয়ে যায় তাহলে বন্ডের লেংথ বেড়ে যাচ্ছে, বন্ডের লেংথ বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মেন এখানে কনসেপ্ট। তাহলে বন্ড লেংথ কি হচ্ছে, লেফট টু রাইটে বাড়ছে, স্ট্রেংথটা কমছে, তাহলে এইদিকে বন্ড লেংথ সব থেকে কম কারণ স্ট্রং বন্ড, তাহলে এদিকের বন্ডটা স্ট্রং বন্ড, এদিকের বন্ডটা উইক বন্ড, তার কারণ সাইজে মিসম্যাচ হয়ে গেছে, এখানে সাইজে ম্যাচিং আছে, অরবিটাল গুলোর মধ্যে ওভারল্যাপ ভালো হয়েছে, ওভারল্যাপ যদি ভালো হয় তাহলে বন্ডে স্ট্রং বন্ড তৈরি হচ্ছে, তাই লেংথটা কম থাকছে। এখানে সাইজে মিসম্যাচিং আছে, ভালো ওভারল্যাপ হচ্ছে না, বন্ডটা উইক হয়ে পড়ছে, বন্ডের লেংথও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম, আর ডাইপোল মোমেন্ট দেখলাম, বন্ডের স্ট্রেংথ দেখলাম, সলিবিলিটি দেখলাম, পোলারিটি দেখলাম, এবং তার সঙ্গে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দেখলাম, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন সকলের জন্য। আমরা এবারে চলে যাচ্ছি কেমিক্যাল নেচার বা কেমিক্যাল প্রপার্টি। তাই কেমিক্যাল প্রপার্টিতে কেমন ধরনের রিয়াকশন এরা করে সেটা বুঝতে গেলে আমরা কয়েকটা কেস স্টাডি দেখবো, তার মাধ্যমে শুরু করছি। এরা মেনলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে, সো কেন করে সেটা দেখার জন্য আমরা এখন চলে যাচ্ছি, হেডিং দেবে হচ্ছে কেমিক্যাল প্রপার্টির মধ্যে নেচার অফ সিএক্স বন্ড, সিএক্স বন্ডের প্রকৃতি। সিএক্স বন্ডটা কেমন, একটু আগে দেখেছি পোলার বন্ড, তাই না, একটু আগে দেখেছি পোলার বন্ড, তাহলে আরেকবার দেখে নি। তাহলে দুটো কেস দেখবো, একটা প্রথমে দেখছি প্রাইমারি হ্যালো অ্যালকেন বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড কি দেখছি, ধরলাম এরকম একটা কম্পাউন্ড আছে, এই হ্যালোজেন আছে, রাইট, যেখানে কিনা এই সাইজ গুলো মানে হাইড্রোজেন গুলো আছে তাদের সাইজ কিন্তু স্মলার সাইজ। এখানে দেখলাম আরো একটা আছে, কিন্তু এর সঙ্গে সব বাল্কি গ্রুপ আছে, বড় বড় সাইজের গ্রুপ আছে, এখানেও হ্যালোজেনের সঙ্গে বন্ড আছে কিন্তু বাল্কি গ্রুপ আছে, দেখতেই পাচ্ছি গ্রুপগুলো সব বাল্কি বড় বড় সাইজের গ্রুপ, এখানেও হ্যালোজেন আছে। ভালো করে দেখবে, একটু আগে আমরা দেখে নিচ্ছি অলরেডি পোলারিটি কেমন করে থাকছে। সো হ্যালোজেন কেমন, হ্যালোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও
বন্ড পেয়ারকে নিজের দিকে টানতে শুরু করে। হ্যালোজেন হচ্ছে কি, হ্যালোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ হলেও বন্ড পেয়ারকে নিজের দিকে কি করে, ইলেকট্রোনেগেটিভ হলেও বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। আচ্ছা, বন্ড পেয়ারকে যদি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে শুরু করে দেয়, তার মানে কি, এখানে মাইনাস চার্জ আসছে, এখানে প্লাস চার্জ আসছে। এরকম প্লাস চার্জ কার্বনকে আমরা কি বলে থাকি, আমরা ইলেকট্রোফিলিক বলে থাকি, যেখানে কিনা ইলেকট্রনের ঘাটতি আছে। প্লাস চার্জ কার্বনকে আমরা কি বলে থাকি, আমরা ইলেকট্রোফিলিক বলে থাকি, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। আর এই যার কাছে মাইনাস চার্জ আছে, ও আলটিমেটলি বন্ডে থাকে না, ও আলটিমেটলি বন্ড থেকে এক্স মাইনাস হয়ে বেরিয়ে চলে যায়। যে বেরিয়ে যায় তাকে আমরা লিভিং গ্রুপ বলি, যে বেরিয়ে যায় তাকে আমরা লিভিং গ্রুপ বলে থাকি। রিয়াকশন যখনই হবে তখনই এই এক্স মাইনাস বেরিয়ে চলে যায়। এখানেও তাই হয়, হ্যালোজেন এক্স মাইনাস এখানে বেরিয়ে চলে যায়। এখানে হ্যালোজেনটাও তাই করে, হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ বন্ড পেয়ার গুলোকে টানছে। বন্ড পেয়ারকে যদি টানে, বন্ড পেয়ারকে যদি টানে, তাহলে কি হবে, হ্যালোজেনে একটা মাইনাস চার্জ আসবে, যেরকম একটু আগেই দেখছিলাম, কার্বনটা ডিফিশিয়েন্ট হয়ে যাবে এবং আলটিমেটলি এক্স মাইনাসটা বেরিয়ে চলে যাবে। হ্যালোজেনটা বন্ড পেয়ারকে নিয়ে, বন্ডটাকে নিয়ে মাইনাস চার্জ হয়ে বেরিয়ে চলে যাবে। যে বেরিয়ে চলে যায়, এই হ্যালোজেনটাকে বলে লিভিং গ্রুপ। এ কিন্তু আলটিমেটলি থাকছে না, এ কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। রিয়াকশন হলেই এটা কিন্তু আলটিমেটলি থাকছে না, এটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, রিয়াকশন তাহলে কার সাথে কার হবে, ভালো করে বুঝতে হবে রিয়াকশনটা কার সাথে কার হবে। যেহেতু কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাই যত ইলেকট্রন রিচ আছে, যারা কিনা নিউক্লিওফাইল, যারা কিনা ইলেকট্রন রিচ, তাহলে ইলেকট্রন রিচ নিউক্লিওফাইলের কাছে আইদার মাইনাস চার্জ আছে অথবা লোন পেয়ার আছে। তাহলে ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল যার কাছে মাইনাস চার্জ বা লোন পেয়ার আছে, তারা এই কার্বনের সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করবে। ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল গুলো এইখানে আবার বন্ড তৈরি করতে গিয়ে একটা প্রবলেম হবে। কি প্রবলেম, এখানে আবার অন্যরকম মেকানিজম হবে। এখানে বন্ড তৈরি করতে গেলে যখনই নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে অ্যাটাচ হতে যাবে, তখন এই বাল্কি গ্রুপগুলোকে আটকানোর চেষ্টা করবে, যেটাকে আমরা বলি স্টেরিক হিন্ড্রেন্স। বাল্কি গ্রুপগুলো আটকানোর চেষ্টা করবে, আমরা এটাকে কি বলি, স্টেরিক হিন্ড্রেন্স। তার মানে এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স হয়ে যাবে। যদিও বা সেক্ষেত্রে অন্যরকম একটা পথ ও নিয়ে নেবে, কিন্তু আলটিমেটলি দুটোতেই কি হচ্ছে, কমন কি, কমন হচ্ছে হ্যালোজেনটা মাইনাস চার্জ নিয়ে বসে আছে, ও অ্যাজ আ লিভিং গ্রুপ বেরিয়ে যেতে চায়। কার্বনটা, হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে, কোন কার্বনটা, হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে, অন্য কোনো কার্বন নয়, হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে, হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে, ওই কার্বনটা, হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা আছে, ওই কার্বনটাতে ইলেকট্রনের ঘাটতি বা ডেফিসিয়েন্সি চলে আসে। ইলেকট্রনের ডেফিসিয়েন্সি চলে এলে ওই কার্বনটার সঙ্গে জয়েন করার জন্য, বন্ড তৈরি করার জন্য নিউক্লিওফাইলরা ছুটে ছুটে আসে। নিউক্লিওফাইলরা ইলেকট্রন রিচ, তাই সেই ইলেকট্রন ডেফিসিয়েন্টের সাথে বন্ড করতে চায়। নিউক্লিওফাইলরা ইলেকট্রন রিচ, তাই তারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনের সাথে বন্ড করতে চায়। সো বন্ড করার জন্য নিউক্লিওফাইলরা ছুটে ছুটে আসে। এখানে হাইড্রোজেন গুলোর সাইজ স্মল ছিল, তাই নিউক্লিওফাইল গুলো ফাঁক ফোকর দিয়ে ঢুকে কার্বনে গিয়ে বন্ড তৈরি করতে পারে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে, যার জন্য লিভিং গ্রুপ হ্যালোজেন আলটিমেটলি, হ্যালাইড আলটিমেটলি বেরিয়ে চলে যায়। কিন্তু এইখানে একটা প্রবলেম তৈরি হয়। এখানে যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে আসে, বন্ড তৈরি করতে আসে কার্বনটার সঙ্গে, ইলেকট্রোফিলিক কার্বনটার সঙ্গে, যেটা কিনা হ্যালোজেনের সঙ্গে অ্যাটাচ, তখন অন্যান্য গ্রুপগুলোর সাইজে বড়, বাল্কি গ্রুপ আছে, কারণ এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাই অ্যাসোসিয়েটেড গ্রুপগুলো কিন্তু বাল্কি গ্রুপ আছে। তাই নিউক্লিওফাইল এখানে সহজে বন্ড করতে পারে না, সহজে অ্যাটাক করতে পারে না, কারণ স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হয়ে যায়। বাল্কি গ্রুপগুলো এত জায়গা নিয়ে থাকে, এত ভিড় করে থাকে, নিউক্লিওফাইল ওর মাঝখান দিয়ে অ্যাটাকই করতে পারে না। এখানে সেটা হয়নি, কারণ স্মল হাইড্রোজেন অ্যাটম ছিল চারপাশে। স্মল হাইড্রোজেন অ্যাটমের পাশ দিয়ে নিউক্লিওফাইল আরামসে অ্যাটাক করতে যেতে পেরেছিল, এখানে পারছে না। তাই যদি না পারে, তাহলে সেখানে মেকানিজম অন্যরকম হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হ্যালোজেনটা বেরিয়ে যাবে অ্যাজ লিভিং গ্রুপ, আর নিউক্লিওফাইল জয়েন করবে। কারণ নিউক্লিওফাইল যেন তেন ভাবে জয়েন করবেই করবে, তার কারণ নিউক্লিওফাইল ইলেকট্রন রিচ আর কার্বনটা ডেফিশিয়েন্ট হয়ে গেছে। তার কারণ নিউক্লিওফাইল এখানেও ইলেকট্রন রিচ, কার্বনটা ডেফিশিয়েন্ট হয়ে গেছে। তাহলে রিচ নিউক্লিওফাইল ইলেকট্রোফিলিক কার্বন বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বনের সঙ্গে বন্ড তৈরি করে, আর লিভিং গ্রুপ হয়ে হ্যালাইডটা বেরিয়ে যায়। নিউক্লিওফাইল অ্যাটাক করে, হ্যালাইড বেরিয়ে যায় অ্যাজ আ লিভিং গ্রুপ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এরা পার্টিসিপেট করে। মানে দুটো রিঅ্যাকশনের মেন কোর্স কিন্তু একই, সেটা হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, অ্যাটাক করতে গিয়ে প্রবলেম হলে সেই প্রবলেমকে কি করে ম্যানেজ করবে সেটা পরের কথা, কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করবে,
নিউক্লিওফাইল অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। নিউক্লিওফাইল অ্যাটাক করবে, অ্যাটাক করতে গিয়ে প্রবলেম হলে সেই প্রবলেমকে ম্যানেজ করবে, আলটিমেটলি লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তার মানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, আমরা বলবো এগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে এই হ্যালো অ্যালকেন গুলো। এটা ক্লিয়ার এখান থেকে। কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে সেটাও আমরা দেখে নিলাম। বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দুই রকমের হয়ে থাকে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দুই রকমের হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে SN1, নাম্বার টু হচ্ছে SN2। তাহলে আমরা প্রথমে SN2 রিঅ্যাকশনটা কেমন করা সেটা দেখে নেব। আমরা SN2 রিঅ্যাকশনটা কেমন করা সেটা প্রথমে দেখে নেব। SN2 রিঅ্যাকশনটা এক্স্যাক্টলি কেমন করে হয়, রাইট? তাহলে SN2 রিঅ্যাকশন দেখছি আমরা এক্স্যাক্টলি কেমন করে হতে পারে। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কেন পার্টিসিপেট করে সেটা তো আমরা বুঝে গেলাম, কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন আছে এবং হ্যালোজেন অ্যাটমটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন আছে, হ্যালোজেন অ্যাটমটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাচ্ছে, আর ডেফিসিয়েন্ট কার্বন অ্যাটমে নিউক্লিওফাইল অ্যাটাক করার চেষ্টা করছে। এবারে আমরা প্রথমে শুরু করব SN2 রিঅ্যাকশনকে দিয়ে। SN2 রিঅ্যাকশনের পুরো কথা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই মলিকিউলার। SN2 রিঅ্যাকশনকে দিয়ে শুরু করছি। এর পুরো কথা হচ্ছে নিউক্লিওফিলিক, এদের কোনো বাংলা হয় না, ঠিক আছে? সাবস্টিটিউশন বাই মলিকিউলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই মলিকিউলার, SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে আমরা শুরু করছি। সো আমরা একটা ইকুয়েশন আগে দেখে নিই, তারপর তার মেকানিজমে যাব। ইকুয়েশনটা হচ্ছে ধরো এরকম, CH3Br ছিল, এখানে দিলাম ধরো OH মাইনাস, তাহলে ব্রোমিন তো বন্ড পেয়ারকে টানছে, নিশ্চয়ই বুঝতে পারছো, বন্ড পেয়ারকে টানলে ব্রোমিনে আসছে মাইনাস চার্জ, কার্বনে ইলেকট্রন ডিফিসিয়েন্সি তৈরি হচ্ছে, আসছে প্লাস চার্জ, দিয়েছি OH মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফিলিক, কার্বনটা হয়ে গেছে ইলেকট্রোফিলিক, কার্বনটা হয়ে গেছে ইলেকট্রোফিলিক, কারণ কার্বনে জয়েন করে গেছে হচ্ছে তোমার, কার্বনে আছে হচ্ছে ইলেকট্রন ডিফিসিয়েন্সি, ইলেকট্রনের ঘাটতি। কার্বনে কেন ঘাটতি তৈরি হলো, কার্বনে কেন ইলেকট্রন ডিফিসিয়েন্সি তৈরি হলো, কারণ তোমার ব্রোমিন ইলেকট্রোনেগেটিভ ও বন্ড পেয়ারকে টেনে নিয়েছে, তাই কার্বনে তৈরি হচ্ছে ইলেকট্রনের ঘাটতি বা ইলেকট্রন ডিফিসিয়েন্সি। এবারে OH মাইনাস নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটা কি করবে? নিউক্লিওফাইলটা স্ট্রেট কাট এই কার্বনটাতে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে যাবে। কেমন প্রোডাক্ট তৈরি হবে দেখো, CH3 OH জয়েন করে গেল বন্ড করে, আর Br মাইনাস বেরিয়ে চলে গেল অ্যাজ আ লিভিং গ্রুপ। আর এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, Br মাইনাস বেরিয়ে চলে গেছে লিভিং গ্রুপ, নিউক্লিওফাইল অ্যাটাক করেছে এবং ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করেছে, তাই নিউক্লিওফাইলটা জয়েন করে গেছে, লিভিং গ্রুপ Br মাইনাস বেরিয়ে চলে গেছে। এটা হচ্ছে জেনারেল রিঅ্যাকশন। এবারে এর মেকানিজম আমরা আসছি, মেকানিজমটা ভালো করে দেখবে। মেকানিজমে যাওয়ার আগে আমরা এই মলিকুলটা CH3Br মলিকুলটাকে একটু স্টিরিও কেমিস্ট্রি ওয়াইজ দেখে নিই, বা মেকানিজমটা নেক্সট পেজে যাচ্ছি, আমরা এখানে স্টিরিও কেমিস্ট্রিটা দেখে নিই এই মলিকিউলটার। এই মলিকুলটা স্টিরিও কেমিস্ট্রি কেমন? এই মলিকুলটা হচ্ছে এরকম দেখতে, থ্রি ডাইমেনশন ওয়াইজ দেখলে এই মলিকুলটা এরকম দেখতে। থ্রি ডাইমেনশন ওয়াইজ দেখতে গেলে এই মলিকুলটা হচ্ছে এরকম দেখতে, যেখানে এই ড্যাশ বন্ড গুলো বোর্ডের উপরে আছে, আর এই ডটেড বন্ডটা বোর্ডের পিছনের দিকে আছে, সলিড বন্ডটা বোর্ডের থেকে উপরের দিকে আছে। এটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি ওয়াইজ মলিকুলটার শেপ, ঠিক আছে? এইটা হচ্ছে লিভিং গ্রুপ, যেটা কিনা আলটিমেটলি বেরিয়ে যেতে চলেছে। আর এই দিকটা হচ্ছে এটা হচ্ছে এই ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে কোনো ফাঁকা জায়গা নেই, এদিকে লেস স্টেরিক ক্রাউডিং আছে, প্রচুর ফাঁকা জায়গা, লেস স্টেরিক হিন্ড্রেন্স, মানে ব্লক করার মতন কেউ নেই। নিউক্লিওফাইল আসতে চাইলে নিউক্লিওফাইলের রাস্তাকে কেউ ব্লক করবে না, কারণ ব্যাক সাইড দেখতে পাচ্ছি অনেক ফাঁকা জায়গা পড়ে আছে। ব্যাক সাইডে প্রচুর ফাঁকা জায়গা, এখান থেকে নিউক্লিওফাইল আরামসে আসতে পারে, আর নিউক্লিওফাইল এলে আরামসে আসতে পারে, এবং নিউক্লিওফাইল এলে লিভিং গ্রুপ আরামসে বেরিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ ব্যাক সাইডে অনেক ফাঁকা জায়গা আছে। ক্লিয়ার? এটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। এবার আমরা দেখবো মেকানিজমটা কেমন করে হচ্ছে। চলো, যে কেমন করে নিউক্লিওফাইলটা আসছে এবং লিভিং গ্রুপটা বের হচ্ছে দেখা যাক। সো মলিকুলটা ছিল এরকম, এই ছিল হচ্ছে আমাদের মলিকিউল। ব্যাক সাইডে প্রচুর ফাঁকা জায়গা আছে, সো নিউক্লিওফাইলটা এসে ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে। এই OH মাইনাস হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। কেউ জিজ্ঞেস করতে পারে স্যার ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক কেন করছে না? ফ্রন্ট থেকে যদি নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে যায়, তাহলে এখানে ব্রোমিনের কাছে একটা মাইনাস চার্জ আছে না, তাহলে এখানে ইলেকট্রন রিপালশন শুরু হয়ে যাবে, ইলেকট্রন রিপালশন শুরু হয়ে যাবে যদি কেউ ফ্রন্ট থেকে অ্যাটাক করতে চায়। তাই যেহেতু ইলেকট্রন বিকর্ষণ শুরু হয়ে যাবে, তাই ফ্রন্ট থেকে অ্যাটাকটা হয় না।
ফ্রন্ট সাইডে অ্যাটাকটা হয় না, কারণ ওইচ এর কাছে মাইনাস চার্জ আছে, ব্রোমিনের কাছে মাইনাস চার্জ আছে, রিপালশন শুরু হয়ে যাবে। তো এই অ্যাটাক হবে হচ্ছে ব্যাক সাইড থেকে, এই অ্যাটাক আসবে হচ্ছে এই ব্যাক সাইড থেকে অ্যাটাক আসবে। তার মানে ওইচ মাইনাস অলওয়েজ বা নিউক্লিওফাইল অলওয়েজ অ্যাটাক করবে ফ্রম ব্যাক সাইড, পিছন দিক থেকে অ্যাটাকটা আসবে, কারণ সামনের দিক থেকে অ্যাটাক করতে গেলে এই লিভিং গ্রুপ বিআর মাইনাস এর কাছে তো মাইনাস চার্জ আছে, তো ওইচ মাইনাস কে রিপেল করবে, ওইচ মাইনাস কে বিকর্ষণ করবে। তাই ওইচ মাইনাস যেই সামনের দিক থেকে আসবে বিআর মাইনাস ওকে বিকর্ষণ করবে, রিপালশন করবে। তাই ব্যাক সাইডে ফাঁকা জায়গাও আছে, কারণ এগুলো সাইজ তো অত্যন্ত স্মল, তো কোনো স্টেরিক ক্রাউডিং নেই, কারণ এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এই প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে কোনো স্টেরিক ক্রাউডিং নেই, আরামসে ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে এবং তার জন্য লিভিং গ্রুপ আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে অ্যাটাক ফ্রন্ট সাইডে হয় না, অ্যাটাক ব্যাক সাইড থেকে হয়, কারণ ফ্রন্ট সাইড থেকে অ্যাটাকে বিআর মাইনাস একটা রিপালশন তৈরি করে দেয়। ব্যাক সাইডে ফাঁকা জায়গা আছে, কোনো রিপালশনেরও ব্যাপার নেই, আরামসে ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়ে যায়, ফ্রন্ট থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। এবারে এইটা যখন হয় তখন মাঝখানে কেমন ভাবে রিয়াকশনটা হচ্ছে সেই পিকচারটা যদি ড্র করার চেষ্টা করি, রিয়াকশনটা কেমন করে হচ্ছে সেইখানে আমরা পিকচারটা ড্র করার চেষ্টা করলে আমরা এরকম একটা সিনারিও দেখতে পাবো যে মাঝখানে এই ওইচ মাইনাসের বন্ডটা জুড়বে জুড়বে করছে, আর ব্রোমিনের সঙ্গে বন্ডটা ভাঙবে ভাঙবে করছে। এখন পুরোটা ভাঙেনি বা পুরোটা জোরেনি, জুড়বে জুড়বে করছে আর ভাঙবে ভাঙবে করছে। এই সিচুয়েশনটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটাকে বলে ট্রানজিশন স্টেট, যেখানে কিনা ওইচ মাইনাস বন্ডটা ব্যাক সাইড থেকে জুড়বে জুড়বে করছে, ওইচ মাইনাস বন্ডটা ব্যাক সাইড থেকে জুড়বে জুড়বে করছে, আর বিআর মাইনাস বন্ডটা লিভিং গ্রুপ হিসেবে ভাঙবে ভাঙবে করছে। এখনো ভাঙেনি, এখনো ভাঙেনি, মানে এখানে বন্ড তৈরি হচ্ছে, বন্ড মেকিং হচ্ছে, পুরোটা হয়নি, এখনো চলছে। মাঝ রাস্তায় একটা ছবি তুলে দেখছি কেমন হচ্ছে, আর এখানে বন্ড ব্রেকিং হচ্ছে। কোনটাকে শুরু হয়েছিল? অবশ্যই আগে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছিল, নিউক্লিওফাইল অ্যাটাক করেছিল, মানে আগে মেকিংটাই শুরু হয়েছিল। এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটাকে বলে ট্রানজিশন স্টেট, এটাকে বলে ট্রানজিশন স্টেট। রিঅ্যাকশন কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, জাস্ট রিঅ্যাকশনটা কেমন করে হচ্ছে দেখার চেষ্টা করলে এরকম একটা সিনারিও মাঝখানে দেখতে পাবো। রিঅ্যাকশন কিন্তু এখানে আমার জন্য দাঁড়ায়নি, আমি দেখবো বলে। সো যদি রিঅ্যাকশনটা হচ্ছে কেমন করে, ব্যাক সাইডে অ্যাটাক হয়েছে, ফ্রন্ট সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, দিক থেকে জুড়ছে, দিক থেকে বেরোচ্ছে, এটা মাঝখানে কেমন দেখতে লাগবে যদি ছবি তুলে দেখার চেষ্টা করি তাহলে এরকম দেখতে লাগবে। এটাকে বলে ট্রানজিশন স্টেট। এটা কিন্তু হাইপোথেটিক্যাল, রিঅ্যাকশন কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, মানে এই স্টেটটা সত্যি সত্যি কিন্তু তৈরি হয়নি। হাইপোথেটিক্যাল মানে রিঅ্যাকশন কিন্তু এই স্টেটটাতে হল্ট করেনি, নিজেকে স্টপ করেনি, রিঅ্যাকশন কিন্তু দাঁড়ায়নি, রিঅ্যাকশন চলছে। জাস্ট আমরা হাইপোথেটিক্যালি কেমন লাগতে পারে মাঝপথটা সেটা বোঝার চেষ্টা করছি এই ট্রানজিশন স্টেটটা ড্র করার মাধ্যমে। ফাইনালি কি হবে রিঅ্যাকশনে? ফাইনালি বিআর মাইনাস বেরিয়ে যাবে, সো বিআর মাইনাস কে বের করে দিলাম এবং ওইচ মাইনাস উল্টো দিক থেকে ঢুকে গেল। ওইচ মাইনাস কিন্তু পিছন থেকে ঢুকলো, পিছন থেকে যখন ঢুকবে ওইচ মাইনাসের ব্যাক সাইডের ধাক্কায় মলিকুলটা দেখো পুরো ডান দিকে ঘুরে গেছে। মলিকুলের হাইড্রোজেন গুলো যেগুলো কিনা বাঁ দিকে ছিল, মলিকুলের হাইড্রোজেন গুলো সমস্ত ডান দিকে ঘুরে গেছে, কারণ ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল ওইচ মাইনাসে ধাক্কা মেরেছে। তো এই ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল ওইচ মাইনাসের ধাক্কায় মলিকুল যেটা কিনা বাঁ দিকে ছিল মেনলি, সেই মলিকুল ডান দিকে শিফট হয়ে গেছে, ঘুরে গেছে, মলিকুলের ইনভার্সন হয়ে গেছে, মলিকুলের কনফিগারেশনে ইনভার্সন হয়ে গেছে। মলিকুলার এইভাবে ঘুরে যাওয়া, এটা ঝড়ে ছাতা উল্টে যাওয়ার মতন, ঝড়ে ঠিক যেরকম করে ছাতা উল্টে যায় ঠিক এরকম একই রকম ভাবে ওইচ মাইনাসের ব্যাক সাইডে ধাক্কায় মলিকুল যেটা কিনা বাঁ দিকে ছিল মেনলি, যে গ্রুপগুলো সেগুলো সব ডান দিকে ঘুরে গেছে, ওইচ মাইনাসটা বাঁ দিক থেকে জয়েন করেছে, উল্টো দিক থেকে জয়েন করেছে, ব্যাক সাইড থেকে জয়েন করেছে। ঠিক আছে, এটাকে বলে ইনভার্সন ইন কনফিগারেশন। তাহলে SN2 রিঅ্যাকশনে, আমরা SN2 স্টাডি করছি, SN2 রিঅ্যাকশনে কিন্তু কনফিগারেশন ইনভার্সন হয়ে যায়। তাহলে SN2 রিঅ্যাকশনে কি কি হলো একবার দেখে নি। এই আলটিমেটলি কি কি হলো? লিভিং গ্রুপ বিআর মাইনাস বেরিয়ে চলে গেছে, লিভিং গ্রুপ বিআর মাইনাস এটা কিন্তু বেরিয়ে চলে গেছে, অ্যাজ ইউজুয়াল বেরিয়ে চলে গেছে। তাহলে এখানে কি 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 ফিচার্স দেখতে পেলাম এই পুরো রিঅ্যাকশনটা কনসিডার করলে, কি কি আমরা ফিচার বা বৈশিষ্ট্য বলতে পারি, ফিচার্স গুলো একবার দেখে নি। নাম্বার ওয়ান ফিচার কোথায় হতে পারে? প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কারণ ওদেরই ব্যাক সাইড ফাঁকা থাকে। 1 ডিগ্রি হলে কি হতো? এইখানে একটা খালি মিথাইল আসতো, বাকিগুলোর ব্যাক সাইড স্টিল হাইড্রোজেন থাকতো। 1 ডিগ্রি যদি হতো তাহলে এখানে একটাই মিথাইল হয়ে যেত, 1 ডিগ্রি হলে এখানে মিথাইল হয়ে যেত, তাহলে বাকিগুলো স্টিল হাইড্রোজেনই থাকতো, তার মানে স্টিল ব্যাক সাইড ফাঁকা থাকতো। একটা যদি বাল্কি গ্রুপ চলেও আসে, এখানে যদি একটা বাল্কি গ্রুপ চলেও আসে, স্টিল অন্যান্য অ্যাটম গুলো তো সাইজে ছোট আছে না হাইড্রোজেন, তো এই 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যেখানে কিনা বাল্কি গ্রুপের সাইজ কম, সেখানে কিন্তু অ্যাটাকটা হয়, সেখানে কিন্তু SN2 হয়। তাই প্রাইমারি অর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এই উপরে এটা হয়, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড এখানে SN2 হয়। 2 নাম্বার হচ্ছে এখানে অ্যাটাক হয় নিউক্লিওফাইলের ব্যাক সাইড থেকে,
ফিচার্স গুলো দেখছি, ব্যাক সাইড অ্যাটাক হয়, ঠিক আছে, ব্যাক সাইড অ্যাটাক হয়, ফ্রন্ট সাইডে তো হয় না। 3 নাম্বার হচ্ছে আগে অ্যাটাকের থ্রু দিয়ে বন্ড মেকিং হয়, তারপরে বন্ড ব্রেকিং হয়। তাহলে বন্ড আগে তৈরি হয়, আগে তৈরি হওয়া শুরু হয়, আগে ভাঙে না, আগে বন্ড মেকিং হওয়া শুরু হয়, তারপরে বন্ড ব্রেকিং হওয়া শুরু হয়, নিজে থেকে কিন্তু ভাঙছে না, আগে বন্ড মেকিং হচ্ছে, তারপরে গিয়ে বন্ড ব্রেকিং হচ্ছে। আচ্ছা, রিয়াকশনটা কতগুলো স্টেপে হয়েছে? একটাই স্টেপে হয়েছে, এটা কিন্তু কোনো স্টেপ নয়, এটা জাস্ট মাঝপথটা কেমন লাগবে দেখা যাচ্ছে। তার রিয়াকশন হয়ে গেছে একটাই স্টেপে একসাথে, রিয়াকশন হয়ে গেছে একটাই স্টেপে একসাথে। তাহলে আর কি ফিচার্স থাকতে পারে? ফিচার্স হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন একসাথে হচ্ছে, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। রিয়াকশনে কি কোনো ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে? না, খালি একটা হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিয়াকশনটা হচ্ছে, হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে, খালি হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে, রিয়াকশনে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, কোনো মানে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না। আচ্ছা, এই রিয়াকশনে ইনভার্সন হয়ে গেছে, হ্যাঁ মলিকুল ঘুরে গেছে, ইনভার্সন হয়ে গেছে কনফিগারেশনে, ইনভার্সন ইন কনফিগারেশন, মলিকুল ধাক্কাতে ঘুরে গেছে। আর রিয়াকশনটার রেট কেমন? রেট অফ দিস রিয়াকশন ডিপেন্ড করছে দুজনের উপরই, কারা কারা? অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি হোক 1 ডিগ্রি হোক, তার কনসেন্ট্রেশনের উপরেও, আবার যে নিউক্লিওফাইল এসেছে তার কনসেন্ট্রেশনের উপরেও, দুজনের কনসেন্ট্রেশনের উপরেই রিয়াকশনটা রেট ডিপেন্ড করছে। যেহেতু দুজনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, তাই রিয়াকশনটাকে বলে বাইমলিকিউলার। তাহলে এগুলো হচ্ছে SN2 রিঅ্যাকশনের ফিচার্স। কি কি ফিচার্স তার আছে দেখে নাও তাহলে। ফিচার্স মেইনলি হচ্ছে যেখানে বাল্কিনেস কম সেরকম মলিকুল এটা হবে, বাল্কিনেস কম যেমন প্রাইমারি বা 1 ডিগ্রি, ব্যাক সাইডে অ্যাটাক হবে, ফ্রন্ট অ্যাটাক হবে না, বন্ড মেকিং আগে হবে, তারপরে বন্ড ব্রেকিং হওয়া শুরু হবে, একটা হাইপোথেটিক্যাল ট্রানজিশন স্টেট তৈরি হবে, রিঅ্যাকশনটা পুরোটা ওয়ান স্টেপে হবে, ধাক্কাতে মলিকুল ঘুরে যাবে, দ্যাট ইজ ইনভার্সন হয়ে যাবে, এবং এই পুরো রিঅ্যাকশনটাতে নিউক্লিওফাইল OH- এবং অ্যালকিল গ্রুপ দুজনের কনসেন্ট্রেশনের উপরে রিঅ্যাকশনের স্পিড ডিপেন্ড করছে। যে কোনো একজনের কনসেন্ট্রেশন যদি বাড়ে বা কমে তাহলে রিঅ্যাকশনের স্পিডে চেঞ্জ হবে বা রেটে চেঞ্জ হবে। যেহেতু দুটো মলিকুল এখানে পার্টিসিপেট করেছে, নিউক্লিওফাইলটাও এবং অ্যালকিল হ্যালাইডটাও, দুজনেই যেহেতু পার্টিসিপেট করেছে রিঅ্যাকশনে, তাই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে বাইমলিকুলার। তারপরে কি হলো আলটিমেটলি? নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। আবার বলছি, নিউক্লিওফাইল অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, দুটো মলিকুল পার্টিসিপেট করলো, নিউক্লিওফাইল অ্যাটাক করেছে অ্যালকিল হ্যালাইডে, দুটো মলিকুল পার্টিসিপেট করেছে, অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইলটা, তাই এটা বাইমলিকুলার রিঅ্যাকশন। আর অ্যাটাক এসছে, বেরিয়ে গেছে, দ্যাট ইজ সাবস্টিটিউশন। কে অ্যাটাক করেছে? নিউক্লিওফাইল, তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার SN2 রিঅ্যাকশন আমরা এখানে বুঝলাম। একটা এক্সাম্পল দেখলাম। সেকেন্ড এক্সাম্পলে যাওয়ার আগে আমাদের একটু অপটিক্যাল আইসোমারিজম সম্পর্কে আইডিয়া নিতে হবে যে হোয়াট ইজ অপটিক্যাল আইসোমারিজম। চলো আমরা একটু সেকেন্ড এক্সাম্পলে যাব। এটা আমরা ফার্স্ট এক্সাম্পল দেখলাম, এটা দেখলাম আমরা এক্সাম্পল 1 দেখলাম। সেকেন্ড এক্সাম্পলে যাওয়ার আগে আমরা 11 এ পড়েছিলাম অপটিক্যাল আইসোমারিজম, সেটার ব্যাপারে একটু আইডিয়া নিতে হবে। তো চলো অপটিক্যাল আইসোমারিজম বলতে কি বুঝি আমরা সেই আইডিয়াটা একটু নিয়ে নিই। অপটিক্যাল আইসোমারিজম বলতে আমরা কি বুঝি সেই আইডিয়াটা আমরা এখন নিয়ে নেব। অপটিক্যাল আইসোমারিজমের কেসটা হচ্ছে কোন কোন মলিকিউল তারা প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করাতে পারে। তাহলে জানতে হবে প্লেন পোলারাইজ লাইটটা কি। তো এটা ধরলাম লাইট সোর্স, লাইটের কোন একটা সোর্স আছে, নর্মাল লাইট সোর্স। লাইট মানে হচ্ছে এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই লাইটকে মিন করা হচ্ছে, ইউভি লাইট এটসেট্রা। তো লাইট সোর্স থেকে লাইট বের হচ্ছে, টিউব লাইটের কথা কিন্তু বলা হচ্ছে না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটার কথা বলা হচ্ছে। ওই লাইটটা অল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে করতে এগিয়ে চলে। এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রপার্টি থেকে জানি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে কি হয়, যে ডাইরেকশনে ওয়েভটা যায় তার সঙ্গে পারপেন্ডিকুলারলি তার ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করে, আর পারপেন্ডিকুলারলি তার ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে। অর্থাৎ লাইট ওয়েভ বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এরকম করতে করতে যায়। লাইট ওয়েভ বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এরকম করে অল 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে কভার করে ভাইব্রেট করতে করতে প্রপাগেট করে। তাহলে এটাও অর্ডিনারি লাইট বা নর্মাল লাইট অল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে করতে এগিয়ে চলেছে। ঠিক আছে, অর্থাৎ লাইটের পাথের যদি এটা ক্রস সেকশন নি, প্রস্থচ্ছেদ নি,
লাইট যাচ্ছে সেই পাথের একটা প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন নিই, তাহলে দেখবো অল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা ভাইব্রেট করতে করতে এগিয়ে চলেছে। এবার এই লাইটের উপরে দেওয়া হলো একটা অপটিক্যাল ফিল্টার। ফিল্টারের কাজ হচ্ছে এই এত ভাইব্রেশনকে আটকে দিয়ে যে কোনো একটা ভাইব্রেশনকে খালি রেখে দেওয়া। তো ধরলাম খালি একটা ভাইব্রেশন রয়ে গেল, বাকি সব ভাইব্রেশন আটকে গেছে, কারণ ফিল্টার দেওয়া হয়েছে। এইরকম লাইটকে বলে প্লেন পোলারাইজড লাইট। এরকম লাইটকে কি বলে? যার কিনা সমস্ত ডাইরেকশনে ভাইব্রেশনকে আটকে দেওয়া হয়েছে, খালি কোনো একটা ডাইরেকশনে, মেবি আমি ধরেছি ভার্টিক্যাল, যে কোনো একটা ধরতে পারতাম। সো সমস্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেলের সকল ভাইব্রেশনকে আটকে দিয়ে কোনো একটা ডাইরেকশনে ভাইব্রেশনটাকে অ্যালাউ রেখে দিয়েছে একটা অপটিক্যাল ফিল্টার। অপটিক্যাল ফিল্টারটা বাকি সব ভাইব্রেশনকে আটকে দিয়েছে, যে কোনো একটা পার্টিকুলার ভাইব্রেশনকে খালি অ্যালাউ রেখেছে। এরকম ভাবে যদি যে লাইটটা তৈরি হলো, যেখানে কিনা একটাই পার্টিকুলার ডাইরেকশনে লাইটের এখন ভাইব্রেশনটা চলছে, কারণ বাকিগুলো অপটিক্যাল ফিল্টার আটকে দিয়েছে, ওই লাইটটাকে বলে প্লেন পোলারাইজড লাইট। এবারে কিছু কিছু অর্গানিক কম্পাউন্ড আছে, সেই অর্গানিক কম্পাউন্ডটা থ্রু দিয়ে যদি এই প্লেন পোলারাইজড লাইট পাস করানো হয়, তাহলে লাইটটার আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়ে যায়। লাইটটা ছিল কেমন? ছিল তো এরকম ভার্টিক্যাল, ছিল কেমন? ছিল লাইটটা এরকম ভার্টিক্যাল, হয়ে গেছে ক্লকওয়াইজ রোটেশন বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড এই প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কোন একটা ডাইরেকশনে রোটেট করতে পারে, সেই অর্গানিক কম্পাউন্ড গুলোকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। এদেরকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ অর্গানিক কম্পাউন্ড, এরা কোনো না কোনো একটা ডাইরেকশনে এই প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করতে পারে। এই রোটেশনটাকে বলা হয় অপটিক্যাল রোটেশন। ক্লকওয়াইজ করতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারে, সেটা পরের কথা। কোন ডাইরেকশনে রোটেশন করবে তার জন্য আমাদের ইনস্ট্রুমেন্টে গিয়ে পুরো সেটআপ করে এক্সপেরিমেন্টটা করতে হবে, কিন্তু কোনো না কোনো ডাইরেকশনে রোটেট করতে পারবে। এবার আমরা বুঝবো কি করে যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কোন কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হবে বুঝবো কি করে? কোন কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ যদি হয়, ইনস্ট্রুমেন্টে নিয়ে এসে তো চেক করতেই পারে, যে ইনস্ট্রুমেন্টে দাও কম্পাউন্ডটাকে, যদি দেখা যায় প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাছে, তাহলে বুঝবো অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু সব কম্পাউন্ডকে নিয়ে কথায় কথায় তার ইনস্ট্রুমেন্টের কাছে আসা যায় না, ম্যান পাওয়ার লাগে, কস্টিং লাগে, টাইম লাগে। তাই মলিকুলার স্ট্রাকচার দেখে বুঝবো কি করে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি শিওর হয়ে যায় স্ট্রাকচার দেখে যে অপটিক্যালি অ্যাক্টিভ হতে চলেছে, তাহলে না হয় ইনস্ট্রুমেন্টে নিয়ে আসতে পারি, নিয়ে এসে চেক করতে পারি যে ক্লকওয়াইজ অপটিক্যালি অ্যাক্টিভ না অ্যান্টি ক্লকওয়াইজ অপটিক্যালি অ্যাক্টিভ, সেটা চেক করার জন্য আনতে পারি। কিন্তু কথায় কথায় সব মলিকুলকে যদি অপটিক্যালি অ্যাক্টিভিটি চেক করার জন্য ইনস্ট্রুমেন্টের কাছে নিয়ে আসে, দেখা যাবে অর্ধেক মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভই নয়, তো বেকার, ওয়েস্টেজ অফ টাইম, মানি, ম্যান পাওয়ার, এভরিথিং, রাইট? তো সেটার কারণে আমাকে স্ট্রাকচার দেখে আগে বুঝতে হবে যে অপটিক্যালি অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ হলে কোন ডাইরেকশনে অ্যাক্টিভ সেটা আমি কনক্লুড করার জন্য ইনস্ট্রুমেন্টে আনবো, কারণ তার আগে আমি শিওর হয়ে নিচ্ছি স্ট্রাকচার দেখে যে অ্যাক্টিভ। তো অপটিক্যালি অ্যাক্টিভ কিনা কেউ চেক করার জন্য আমাকে দেখতে হবে যে কনসেপ্টকে, তাকে বলে কাইরালিটি। কাইরালিটি মানে কি? লিখে রাখতে পারো, নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ। নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ, এই রিলেশনশিপ থাকলে তাকে আমরা বলি কাইরালিটি। নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ, তাকে বলা হয় কাইরালিটি। এর মানে কি? ধরলাম কোন একটা মলিকিউল, কখন এটা হবে? ধরলাম কোন একটা মলিকিউল, তার সঙ্গে তাতে এমন একটা কার্বন আছে যে কার্বনের 4টে গ্রুপই ডিফারেন্ট গ্রুপ। এমন একটা মলিকিউল আছে, যেরকম এই মলিকিউলটাতে এমন একটা কার্বন আছে যে কার্বনের 4টে গ্রুপের ডিফারেন্ট গ্রুপ। এরকম মলিকিউলকে, এরকম মলিকিউলের এই কার্বনটাকে, যেখানে কিনা 4টে গ্রুপে ডিফারেন্ট, সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকলে সেই মলিকিউলকে বলা হয় কাইরাল মলিকিউল। আর কোন মলিকিউল যদি কাইরাল মলিকিউল হয়, নিঃসন্দেহে সেই মলিকিউল হবে অপটিক্যালি অ্যাক্টিভ। নিঃসন্দেহে সেই মলিকিউল হবে অপটিক্যালি অ্যাক্টিভ। না না, একটা মলিকিউল এট এ টাইমে দুটো হবে না, একটা মলিকিউল যে কোনো একটা হবে। একটা মলিকুল যে কোনো একটা হবে, কোনটা কোনটা হবে দেখে নিচ্ছি এক্ষুনি, কোনটা কোনটা হবে দেখে নিচ্ছি এক্ষুনি। তো তাহলে কোন একটা মলিকুলে যদি এমন একটা কার্বন থাকে, একটা মলিকুলে অসংখ্য কার্বন থাকতে পারে, কিন্তু একটা কার্বনে যদি থাকে, কোন একটা মলিকুলে একটা কার্বনে যদি থাকে,
অসংখ্য কার্বনের হয়তো কেউ নয়, বাট একটা কার্বন যদি থাকে, কোন একটা মলিকুলে একটা কার্বনও আছে যার সঙ্গে চারটেই আলাদা আলাদা গ্রুপ আছে, কোন একটা মলিকুল যদি মানে একটাও কার্বন থাকে যার সঙ্গে চারটে গ্রুপই আলাদা আলাদা, তাহলে সেই কার্বনটাকে বলবো কাইরাল। একটা কাইরাল কার্বন থাকলেই মলিকুলটা ইউজুয়ালি হবে অপটিক্যালি কাইরাল মলিকুল, আর কাইরাল মলিকুল হলে নিঃসন্দেহে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে সে প্লেন পোলারাইজড লাইটকে কোনো না কোনো দিকে ঘোরাবে। কোন দিকে ঘোরাবে সেটা জানি না, তার জন্য ইনস্ট্রুমেন্টের কাছে যেতে হবে। কিন্তু এই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলটা, যেহেতু এই মলিকুলটা কাইরাল, কারণ কাইরাল কার্বন আছে, তাই এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, মানে এই প্লেন পোলারাইজড লাইটকে কোনো না কোনো দিকে রোটেট করবে। কোন দিকে রোটেট করবে জানার জন্য ইনস্ট্রুমেন্টে যেতে হবে, কিন্তু কোনো না কোনো দিকে রোটেট করবে, এটা ফর শিওর। ধরলাম ইনস্ট্রুমেন্টে চেক করে দেখলাম এটা অপটিক্যালি অ্যাক্টিভ এবং এটা ক্লকওয়াইজ রোটেশন করে, ধরে নিচ্ছি। এটা ইনস্ট্রুমেন্ট ছাড়া বলা সম্ভব নয়, তাই ক্লকওয়াইজ রোটেশন যারা করে তাদেরকে আমরা বলি প্লাস আইসোমার। তো এটাকে ধরলাম আমরা অপটিক্যাল আইসোমার, বললাম প্লাস আইসোমার মানে ক্লকওয়াইজ রোটেশন করছে। সো ক্লকওয়াইজ রোটেশন করলে আমরা বলে থাকি প্লাস আইসোমার, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে আমরা বলে থাকি মাইনাস আইসোমার। ক্লকওয়াইজ রোটেশনে প্লাস আইসোমার, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে মাইনাস আইসোমার। সো ধরলাম এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, শিওর হলাম, ইনস্ট্রুমেন্টে নিয়ে গিয়ে চেক করলাম, চেক করে দেখলাম যেটা অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। এবারে এই মলিকুলের একটা মিরর ইমেজ মলিকুল হবে, কারণ বলেছে দুটো মলিকুল পাওয়া যাবে যারা কিনা মিরর ইমেজ রিলেশনশিপে আছে, যে মিরর ইমেজ গুলো একে অপরের উপর আবার সুপার ইম্পোজ করে না, মিলে যায় না। তাহলে এই মলিকুলের মিরর ইমেজ মলিকুলটা কেমন দেখতে লাগবে? সেই মলিকুলের মিরর ইমেজটাতে রাইট লেফটে চেঞ্জ হয়ে যাবে, এই মলিকুলের মিরর ইমেজ মলিকুলটা এরকম দেখতে লাগবে। এই মলিকুলের মিরর ইমেজ মলিকুলটাতে রাইট লেফটে চেঞ্জ হয়ে গেছে এবং মিরর ইমেজ মলিকুলটা দেখতে লাগবে হচ্ছে এরকম মিরর ইমেজ মলিকুলটা। তাহলে এই মলিকুলটা কি রিয়েল মলিকুল? হ্যাঁ, এই মলিকুলটা রিয়েল মলিকুল, অরিজিনাল মলিকুল। এই মলিকুলটা কি রিয়েল মলিকুল? হ্যাঁ, এটাও রিয়েল মলিকুল, শুধু দেখতে মিরর ইমেজের মতো। তার মানে এই মলিকুলটাও রিয়েল অরিজিনাল, এটাকে দেখতে তার মিরর ইমেজের মতন। বা যদি এটাকে ধরতাম অরিজিনাল এবং রিয়েল, এটা হতো তার মিরর ইমেজ। মিরর ইমেজের মতন দেখতে মানে ওটা হাইপোথেটিক্যাল নয়। ফর এক্সাম্পল, যেরকম তোমার ডান হাত, তার মিরর ইমেজ কোনটা? বাঁ হাত। তো বাঁ হাতটাকে রিয়েল নয়? অবভিয়াসলি রিয়েল। তার মানে মিরর ইমেজ মানে যে হাইপোথেটিক্যাল তা নয়, মিরর ইমেজের মতন দেখতে। সো ডান হাতের মিরর ইমেজ হচ্ছে বাঁ হাত। এবারে এই মিরর ইমেজ দুটো একে অপরের উপরে কি সুপার ইম্পসিবল? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পুরোপুরি মিশে যাচ্ছে না মিরর ইমেজ দুটো। এই মিরর ইমেজ দুটো একে অপরের উপরে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। তার মানে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ যাদের মধ্যে আছে তারাই হচ্ছে কাইরাল, মানে আমাদের হাত হচ্ছে কাইরাল। বিকজ দুটো মিরর ইমেজ, এইটার মিরর ইমেজ এইটা, আবার এইটার মিরর ইমেজ এইটা, দুটোই রিয়েল এবং তারা নন সুপার ইম্পসিবল। তাই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ মানে একে অপরের উপরে পুরোপুরি মিশে যাচ্ছেন, এরকম মিরর ইমেজ হলে তাদেরকে আমরা কাইরাল বলছি, তাদেরকে আমরা কাইরাল বলছি। এবং এই যে মলিকুলটা, এটাও কাইরাল, কারণ এখানে কাইরাল কার্বন আছে। এই মলিকুলটাও কি কাইরাল? হ্যাঁ, এটাও কাইরাল, কারণ এই মলিকুলে এমন একটা কার্বন আছে, ওই একই কার্বনটাই আছে। এই মলিকুলটাও কাইরাল, কারণ এখানে ওই একই মলিকুল আছে, একই কার্বন আছে, ওই একই কার্বন যার সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ যদি কোথাও থাকে তাহলে সেই কার্বনই কাইরাল। সেই কার্বন কাইরাল হলে মলিকুলটাও কাইরাল, আর মলিকুল কাইরাল হলে এই মলিকুলটাও অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে দুটো মলিকুলই তো অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ দুটো মলিকুলই কাইরাল, এটাও কাইরাল ওটাও কাইরাল, কারণ দুটোতেই একটা করে কার্বন আছে যার সঙ্গে চারটে করে ডিফারেন্ট গ্রুপ আছে। কিন্তু দুটোর অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্ট হবে। যদি অরিজিনাল মলিকুলটাকে আমরা ধরে থাকি প্লাস আইসোমার, তাহলে তার মিরর ইমেজ মলিকুলটা এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে সেম ডিগ্রিতে মাইনাস আইসোমার, তাই এটা হবে মাইনাস আইসোমার। যদি এটাকে আমরা প্লাস আইসোমার ধরে থাকি, এটাকে আমরা বলবো মাইনাস আইসোমার, এটা হবেই হবে। অর্থাৎ এখানে যে জিজ্ঞেস করলে যে একসাথে কি দুদিকে করতে পারে, না। যদি এখানে এমন একজন আইসোমার আছে যে হয়তো ক্লকওয়াইজ রোটেশন করছে, তাহলে ওর একটা মিরর ইমেজ তৈরি হবে, ওই মিরর ইমেজ মলিকিউলটা সেম ডিগ্রিতে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে। তার মানে সবসময় একটা পেয়ার অফ অপটিক্যাল আইসোমার পাচ্ছি, পেয়ার অফ অপটিক্যাল আইসোমার পাচ্ছি। যে পেয়ারটার মধ্যে একটা পেয়ার, একজন, যে পেয়ারটার মধ্যে একজন যদি প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ রোটেট করে একটা সার্টেন অ্যাঙ্গেলে, তাহলে ওর একটা মিরর ইমেজ পেয়ার থাকবে, মিরর ইমেজ থাকবে, সেটাও রিয়েল মলিকুল। সেই মিরর ইমেজ মলিকুলটা ওই প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে সেম অ্যাঙ্গেলে। অর্থাৎ এখানে যদি অপটিক্যাল রোটেশন প্লাস থিটা হয়ে থাকে, এখানে মাইনাস থিটা হবে। সেম অ্যাঙ্গেলে
অপোজিট ডাইরেকশনে। এরকম পেয়ারকে বলা হয় এনানসিওমার বা অপটিক্যাল আইসোমার। এরকম পেয়ারকে বলা হয় এনানসিওমার বা অপটিক্যাল আইসোমার। তাহলে কাইরালিটি সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার হলো। কি আইডিয়া পেলাম আমরা? তাহলে পয়েন্টগুলো বলে দিচ্ছি। কোন একটা মলিকুলে যদি একটাও কার্বন থাকে যার সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ, সেই মলিকুল কাইরাল। সেই মলিকুল কাইরাল হলে মানে সেই কার্বনটা কাইরাল। কোন একটা মলিকুলে এমন একটাও কার্বন আছে যার সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ, কার্বনটা কাইরাল, মলিকুলটা কাইরাল, মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। ওই মলিকুলটা প্লেন পোলারাইজড লাইটকে কোনো না কোনো দিকে ঘোরাবে। ওই মলিকুলে একটা মিরর ইমেজ পসিবল হবে, সেই মিরর ইমেজ যে মলিকুলটা হবে সেই মিরর ইমেজ মলিকুলটাও কাইরাল হবে, সেটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবং সেই মিরর ইমেজ মলিকুলটা প্লেন পোলারাইজড লাইটকে অপোজিট ডাইরেকশনে সেম ডিগ্রি রোটেট করবে। এরকম পেয়ার অফ মলিকুলকে বলা হয় যাদের মধ্যে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ আছে। এই মলিকুল দুটো কখনোই একে অপরের উপরে পুরোপুরি মিলে যাবে না, যতই ঘুরিয়ে পেঁচিয়ে চেষ্টা করে যা হোক না কেন। এরা মিরর ইমেজ, কিন্তু এরা একে অপরের উপরে মিলবে না কোনোদিন। তো এরা মিরর ইমেজ কিন্তু একে অপরের উপরে মিলবে না, ঠিক হাতের মতন। তাই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ যে সমস্ত মলিকুলে আছে, যারা কিনা নিজেরা কাইরাল, নিজেরা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু একজন ক্লকওয়াইজ রোটেশন করে, অন্যজন সেম ডিগ্রিতে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে প্লেন পোলারাইজড লাইটকে, তাদেরকে বলে এনানসিওমার। তাহলে হোপফুলি তোমার কাছে এনানসিওমারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এই পুরো এনানসিওমারের কনসেপ্টটা কেন বললাম, তার কারণ এরপরে আমরা যে কেসটা দেখতে চলবো, এরপরে যে আমরা কেসটা দেখতে চলবো SN2 এর যে কেসটা, SN2 চলছিল না আমাদের, SN2 এর একটা কেস দেখবো। SN2 এর কেসটাতে আমরা কি দেখবো এবার দেখো। কেস 2 যাচ্ছি, এক্সাম্পল 2 তে যাচ্ছি। SN2 এর এক্সাম্পল 2। সো আমরা এখন এরকম একটা মলিকুল নিচ্ছি, যে মলিকুলটাকে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ কাইরাল মলিকুল, কারণ এই মলিকুলটাতে কিন্তু এখন চারটে গ্রুপে ডিফারেন্ট ড্র করতে চলেছি। সেই হ্যালো অ্যালকেনটা কাইরাল, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হ্যালো অ্যালকেনটা কাইরাল, কারণ এখানে একটা কার্বন আছে যে কার্বনটা কাইরাল। তাহলে এই মলিকিউলটা কাইরাল মলিকিউল। কাইরাল মলিকিউল মানে এই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ। ইনস্ট্রুমেন্ট ছাড়া বলতে পারবো না, বাট ধরে নিচ্ছি এটা প্লাস আইসোমার। মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ এবং ধরে নিচ্ছে এটা প্লাস আইসোমার। ওকে, তাহলে মলিকিউলটা কাইরাল কারণ এমন একটা কার্বন আছে যার সঙ্গে চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ। দেখে নিতে পারো এটাও ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট। তো চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ মলিকিউলটার সঙ্গে, তাই মলিকিউলটা হচ্ছে কাইরাল মলিকিউল। ক্লিয়ার? মলিকিউলটা কেমন মলিকিউল? কাইরাল মলিকিউল। খুব ভালো কথা। এবার মলিকিউলটা কাইরাল মলিকিউল, মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ, ধরে নিচ্ছি প্লাস আইসোমার হবে। এর উপরে এবার এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। দেখতে পারো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কেন 2 ডিগ্রি? কারণ হচ্ছে ব্রোমিনটা যে কার্বনে আছে ওই কার্বনে আরো দুটো কার্বন আছে। ব্রোমিনটা যে কার্বনে আছে ওই কার্বনে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তাই ব্রোমিনটা যে কার্বনে আছে ওই কার্বনে আরো দুটো কার্বন আছে, তাই 2 ডিগ্রি। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে কি ব্যাক সাইডে খুব বেশি স্পেস আছে? না, নেই। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ব্যাক সাইড অলমোস্ট এই বাল্কি গ্রুপগুলো দিয়ে ব্লকড। ফ্রন্ট সাইডে তো অ্যাটাক হয় না নিউক্লিওফাইল থেকে, আর ব্যাক সাইডে হয়, কিন্তু ব্যাক সাইডে অলমোস্ট ব্লক। কিন্তু একটা স্মল হাইড্রোজেন অ্যাটম আছে না, তো একটুখানি হলেও জায়গা ফাঁকা থাকছে, কারণ ব্যাক সাইড এমনিতে ব্লক। এই বাল্কি গ্রুপগুলো প্রেজেন্ট থাকার জন্য ব্যাক সাইডে অ্যাটাক পসিবল না নিউক্লিওফাইল দিয়ে, স্টিল একটু পসিবল, বিকজ একটা হাইড্রোজেন অ্যাটম এখনো আছে। যদি এটাও বাল্কি হয়ে যেত, দিয়ে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়ে যেত, তাহলে ব্যাক সাইডে অ্যাটাক হতোই না। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে তাই ব্যাক সাইড অ্যাটাকের থ্রু দিয়ে SN2 রিঅ্যাকশন হয় না, কারণ তখন এটাও বাল্কি হয়ে গেছে, ব্যাক সাইড পুরোপুরি ব্লক হয়ে যেত, ক্রাউডিং হয়ে যেত, আমরা বলতাম স্টেরিক হিন্ড্রেন্স হয়ে গেছে। তো স্টেরিক হিন্ড্রেন্স এখানে হলেও একটু জায়গা আছে, কারণ স্মল হাইড্রোজেন অ্যাটম আছে যেখানে থ্রু দিয়ে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করে যেতে পারে। সো নিউক্লিওফাইল দেওয়া হয়েছে, নিউক্লিওফাইল ব্যাক সাইডে একটু জায়গা আছে, অ্যাটাক করে গেছে, লিভিং গ্রুপ Br- বেরিয়ে গেছে। মাঝখানে ট্রানজিশন স্টেটটা ড্র করছি না, ডাইরেক্টলি প্রোডাক্ট ড্র করছি। মলিকুল ঘুরে যায়, ইনভার্সন হয়ে যায়। সো মলিকুল ঘুরে গেছে, যেগুলো বাঁ দিকে ছিল সেই গ্রুপগুলো সব ডান দিকে চলে এসেছে, কারণ মলিকুল ব্যাক সাইডে নিউক্লিওফাইলের ধাক্কায় ডান দিকে ঘুরে যায়, আর ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল ওই জয়েন করে গেছে, সঙ্গে লিভিং গ্রুপ Br- বেরিয়ে চলে গেছে, সঙ্গে লিভিং গ্রুপ Br- বেরিয়ে চলে গেছে। রাইট? তাহলে এই অ্যালকোহল মলিকুলটা পেয়েছি যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইনভার্সন হয়ে গেছে, ইনভার্সন হয়ে গেছে। এই পুরো অপটিক্যাল অ্যাক্টিভিটি পড়ার উদ্দেশ্য এটাই, যদি এটা কাইরাল হয়ে থাকে তাহলে এটাও কাইরাল, কারণ এখানেও চারটে ডিফারেন্ট গ্রুপই আছে। তার মানে এই মলিকিউলটাও কাইরাল মলিকিউল। কাইরাল মলিকিউল মানে এই মলিকিউলটাও অপটিক্যালি অ্যাক্টিভ,
কিন্তু এখন ইনস্ট্রুমেন্টে না গিয়ে বলতে পারবে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, স্ট্রাকচার থেকে তো বুঝেছি কারণ কাইরাল মলিকুল, চারটে ডিফারেন্ট গ্রুপ, তো অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কেমন নোটেশন করবে সেইটা কিন্তু ইনস্ট্রুমেন্ট ছাড়া বলতে পারবো না। প্রথম মলিকুলটার জন্য, প্রথম মলিকুলটা ক্লকওয়াইজ রোটেশন করছে প্লাস আইসোমার, এটা কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট থেকেই বুঝেছি। অর্থাৎ মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ বুঝেছিলাম, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভটা কোন ডাইরেকশনে, কোন দিকে অপটিক্যাল রোটেশন হবে, ক্লকওয়াইজ হবে, তাই প্লাস আইসোমার বলছি, এটা কিন্তু ইনস্ট্রুমেন্ট থেকেই বুঝেছি। কিন্তু এইটার জন্য আর ইনস্ট্রুমেন্টে যেতে হবে না, এটাও বুঝে গেছি কাইরাল, কাইরাল মানে অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, কাইরাল, বিআর বেরিয়েছে, ওএইচ ঢুকেছে, বিআর বেরিয়েছে, ওএইচ ঢুকেছে, চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, এটাও কাইরাল, কাইরাল মলিকুল মানে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু ইনস্ট্রুমেন্টে না গিয়েই বলতে পারবো যেহেতু ইনভার্সন হয়ে গেছে এটা মাইনাস আইসোমার হতে চলেছে। এইটা হচ্ছে SN2 রিঅ্যাকশনের বিউটি, যে SN2 রিঅ্যাকশনে অপটিক্যাল রোটেশন ঘুরে যায়, খালি মলিকুলের ডাইরেকশনে ঘুরে গেছে তা, অপটিক্যাল রোটেশনে ঘুরে গেছে। এটা প্লাস আইসোমার থাকলে, এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতো তবে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটা প্লাস আইসোমার হলে এটা মাইনাস আইসোমার হবে। একবার আমরা ক্রস চেক করে নিই এক্সাম্পল 1টার সঙ্গে। এক্সাম্পল 1টা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড ছিল, এটা অপটিক্যালি অ্যাক্টিভই ছিল না, কারণ এখানে কার্বনটার সঙ্গে তিনটে হাইড্রোজেন সেম গ্রুপ অ্যাটাচ, কার্বনটার সঙ্গে তিনটে হাইড্রোজেন সেম গ্রুপ অ্যাটাচ, এটা অপটিক্যালি অ্যাক্টিভই নয়। অপটিক্যাল অ্যাক্টিভ যদি না হয় তাহলে কেমন করে প্রোডাক্টটাই বা অপটিক্যাল অ্যাক্টিভ হয়? প্রোডাক্ট অপটিক্যাল অ্যাক্টিভ না হলে অবভিয়াসলি এখানে কোনো চান্স নেই যে অপটিক্যাল মানে এই এনহান্সিওমারিজম প্লাস আইসোমার মাইনাস আইসোমার, কারণ এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করাবে না, কারণ এটা কাইরালি নয়, চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচই নেই, তাই প্রোডাক্ট এখানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্রশ্নই আসছে না। কিন্তু এইখানে রিঅ্যাক্ট্যান্ট অপটিক্যালি অ্যাক্টিভ এবং প্রোডাক্ট যেহেতু ইনভার্টেড হয়ে তৈরি হয়েছে, প্রোডাক্ট অপটিক্যালি অ্যাক্টিভ, ওটা প্লাস, হয়তো ইনস্ট্রুমেন্ট থেকে জেনেছি, এটা ইনস্ট্রুমেন্ট ছাড়াই বলতে পারবো ইনভার্সন হয়েছে মানে মাইনাস আইসোমারই তৈরি হবে। দিস ইজ অল অ্যাবাউট SN2 রিঅ্যাকশন। আমরা দুটো কেসের মাধ্যমে পুরো SN2 রিঅ্যাকশনকে দেখে নিলাম। কোনো ডাউট থাকলে এক্ষুনি আমাকে জানাও, আদারওয়াইজ আমরা আজকে SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা SN1 রিঅ্যাকশনে যাব। নেক্সট ক্লাসে আমরা SN1 রিঅ্যাকশন করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব SN1 এবং SN2 রিঅ্যাকশনস এর এক্সাম্পল নিয়ে। এই অবধি কোনো ডাউট থাকলে আমাকে এক্ষুনি জানাও, আদারওয়াইজ আমরা আজকে বলো কি ডাউট আছে, বলো কি ডাউট আছে, বলো। এখানটাই বস, তোর বন্ধু এসছে, কি ডাউট আছে বল, এখানটাই বস, ক্যামেরার সামনে আসবি না, বল কি ডাউট আছে। আগে আমাদের রিভার্স, তাহলে উল্টো দিকে হয়ে যেত, তাহলে উল্টো দিকে হয়ে যেত একই রকম। যদি ধরো তোমার এরকম ডায়াগ্রাম আছে, অর্থাৎ যদি ধরো ফর এক্সাম্পল এরকম এইখানে ব্রোমিন আছে, এইখানে ব্রোমিন আছে, এরকম যদি আছে, তাই তো, তাহলে তখন OH মাইনাস কে বলতাম এদিক থেকে অ্যাটাক করেছে, দিয়ে OH মাইনাস কে ডান দিকে জুড়তাম আর বিআর কে বাঁ দিক থেকে বের করতাম, এইখানে তখন OH কে করে দিতাম, কিন্তু একই জিনিস হতো, ইনভার্সন হয়ে যেত। যদি বিআর মাইনাস এখানে থাকতো তাহলে OH ব্যাক সাইড থেকে অ্যাটাক করতো, ব্যাক সাইড থেকে অ্যাটাক করলে OH ডান দিক থেকে বেরিয়ে যেত, বাঁ দিক থেকে বেরিয়ে যেত, ঠিক আছে। তখন এই দেখো, এইটা প্রথম কথা, এইটা প্লাস না মাইনাস আমরা জানিই না, এটা তো জাস্ট ধরেছি। তুমি এটাকে মাইনাস ধরো তাতেই বা কি অসুবিধা, তুমি এটাকে কেন প্লাস ধরতে যাচ্ছ, এটাকে মাইনাস ধরো তাতেই বা কি অসুবিধা, তাতেও কোনো অসুবিধা নেই। তুমি এটাকে মাইনাস আইসোমার ধরো না, এটা প্লাস আইসোমার তো কোনো গ্যারান্টি দিয়ে ধরি না, এটা তো জাস্ট আমরা ধরে নিয়েছি। এটা প্লাস না মাইনাস এটা ইনস্ট্রুমেন্ট ছাড়া বলা সম্ভবই না। এটুকু বলতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু প্লাস না মাইনাস বলতে পারবো না। অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারি কিন্তু প্লাস না মাইনাস বলতে পারবো না, রাইট। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কিন্তু প্লাস কি মাইনাস সেটা কিন্তু আমরা বলতে পারবো, রাইট। অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারি, কিন্তু যেটা প্লাস আইসোমার না মাইনাস আইসোমার সেটা ওটা জাস্ট অ্যাজাম্পশন, কারণ আমরা প্লাস না মাইনাস সেটা জানতে গেলে আমাদের যেতে হবে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমরা তো ইনস্ট্রুমেন্টে যাচ্ছি না। এই প্লাস আইসোমার হতে পারে, মাইনাস আইসোমার হতে পারে, যেটা ধরবো ইনভার্সন হলে ঠিক উল্টোটা তৈরি হবে, যেটা ধরবো ইনভার্সন হলে ঠিক উল্টোটা তৈরি হবে। ওকে, সো এটা যদি আমি মাইনাস আইসোমার ধরতাম, এটা ধরো মাইনাস আইসোমার ধরতাম, তাহলে এটা হতো প্লাস আইসোমার। যেটাই ধরবো ইনভার্সন হলে ঠিক তার উল্টো জিনিসটা তৈরি হয়ে যাবে, কারণ ইনভার্সন মানেই অপটিক্যাল রোটেশনটাও ঘুরে যাবে। ইনভার্সন মানে খালি মলিকুলার স্ট্রাকচার ঘুরে যাবে তা না, ইনভার্সন মানে মলিকুলটার অপটিক্যাল রোটেশনটাও ঘুরে যাবে, প্রোভাইডেড অরিজিনালটা অপটিক্যাল রোটেশন দেখায়। যদি অরিজিনালটাই একাইরাল হয়, অরিজিনালটাই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়, তাহলে তো প্রোডাক্টে অপটিক্যাল রোটেশনের কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি অরিজিনালটাই অপটিক্যাল রোটেশন দেখায় মানে অপটিক্যালি অ্যাক্টিভ হয় মানে কাইরাল হয়, তাহলে অবভিয়াসলি প্রোডাক্টটাতে ইনভার্সন হলে অপটিক্যাল রোটেশন ঘুরে যাবে।
এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। ওকে, কোনটা কোনটা অপটিক্যাল অ্যাক্টিভ বলতে পারবো, কিন্তু প্লাস না মাইনাস সেইটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। ওকে, মাথায় ঢুকেছে? তাহলে আমরা SN2 রিঅ্যাকশন কমপ্লিটলি এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস আমরা শুরু করব SN1 রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে। আজকে SN2 টা আমাদের পুরোপুরি প্যাকআপ হচ্ছে এখানে। SN2 রিঅ্যাকশনস এবং তার দুটো কেস দেখেছি, একটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কেস দেখেছি যেটা প্রথমে দেখেছিলাম, যেখানে কিনা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড নিয়ে দেখেছিলাম। একটা অপটিক্যালি অ্যাক্টিভ কেসও দেখে দিলাম, যেখানে আমরা দেখলাম হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, এখানে কিন্তু SN2 হওয়ার চান্স কম, কারণ ব্যাক সাইডে প্রচুর বাল্কি গ্রুপ প্রেজেন্ট আছে। এমনিতে চান্স কিন্তু কম, ব্যাক সাইডে এত বাল্কি গ্রুপ অ্যাটাচ আছে, চান্স কম, কিন্তু স্টিল যেহেতু একটা স্মল হাইড্রোজেন অ্যাটম রয়ে গেছে, 2 ডিগ্রি হওয়ার পরও ব্যাক সাইড ব্লক হওয়ার পর একটা চান্স থাকছে, ফেয়ার চান্স থাকছে যে নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে। আদারওয়াইজ এখানে কিন্তু SN2 হওয়ার চান্স এমনিতেই কম। যদি হয়ে যায় তাহলে ইনভার্সন হবে, অপটিক্যাল রোটেশনে উল্টে যাবে। ওকে, বেশ, চলো তাহলে আমরা আজকে তাহলে এখানে আমাদের ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা SN1 রিঅ্যাকশন এবং সেই রিলেটেড ডিটেলগুলো নিয়ে চলে আসবো।